শুরু থেকে বললে ভালো হয় স্যার। অফ অ্যাবডোমিন ইট লাইক লিভারটা অবস্থিত সেই জিনিসগুলো আমরা একটু এখন আলোচনা করব। ইটস লাই ইন দ্য হোল রাইট হাইপোকন্ড্রিয়াম। আসলে আমাদের পেটের অংশগুলোকে আমরা 9টা ভাগে ভাগ করি। তো 9টা ভাগকে আমরা সামনের স্লাইডে ভাগগুলো নিয়ে আলোচনা করব। বেসিক্যালি লিভারের মূল অংশটাই থাকে রাইট হাইপোকন্ড্রিয়াকের মধ্যে। দ্য গ্রেটার পার্ট অফ দ্য ইপিগ্যাস্ট্রিয়াম কিছু এবং কিছুটা অংশ থাকে ইপিগ্যাস্ট্রিয়ামের মধ্যে, এবং স্লাইটলি একদম অল্প কিছু অংশ থাকে রাইট হাইপোকন্ড্রিয়াকের মধ্যে। তো বেসিক্যালি যদি আমরা লিভারকে খুঁজতে যাই তাহলে আসলে কোন জায়গায় খুঁজবো? রাইট হাইপোকন্ড্রিয়াকের মধ্যেই বেশি অংশটা পেয়ে যাব। লিভারে যে রাইট লোব আছে সেটা, এবং পাশাপাশি কিছু লেফট লোবের কিছু অংশ, পাশাপাশি ইপিগ্যাস্ট্রিয়ামে আমরা কিছু অংশ পাবো, এবং ফাইনালি অল্প কিছু অবশিষ্ট অংশ আমরা রাইট হাইপোকন্ড্রিয়াকের মধ্যে পাবো। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখবেন। রাইট হাইপোকন্ড্রিয়াকের ইপিগ্যাস্ট্রিয়ামের মধ্যে, এবং অল্প অংশ থাকবে রাইট হাইপোকন্ড্রিয়াকের মধ্যে। আসলে এই 9টা রিজিয়ন আমাদের খুব মনে রাখা দরকার। আমরা পেটকে ঠিক 9 ভাগে ভাগ করি। তার মধ্যে এই অংশটাকে বলা হয় রাইট হাইপোকন্ড্রিয়াক, এবং এটাকে বলা হয় লেফট হাইপোকন্ড্রিয়াক। মাঝখানে থাকে ইপিগ্যাস্ট্রিয়াম, ঠিক তার নিচে থাকে রাইট লাম্বার এবং লেফট লাম্বার, মাঝখানে থাকে আম্বিলিকাল, তার নিচে থাকে রাইট ইলিয়াক, লেফট ইলিয়াক, মাঝখানে থাকে হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন। এই 9টা রিজনের খুব গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল মার্ক পয়েন্ট আছে। যেমন আমাদের যদি রাইট হাইপোকন্ড্রিয়াকে পেইন হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই ধরে নিব এটা লিভারের ব্যথা অথবা পিত্তথলির ব্যথা। ইপিগ্যাস্ট্রিয়ামে ম্যাক্সিমাম সময় গ্যাস্ট্রিক পেইন গুলো ইপিগ্যাস্ট্রিয়ামে ডেভেলপ করে। এবং যদি লেফট হাইপোকন্ড্রিয়াকে যাই, সেক্ষেত্রে আমাদের এখানে গ্যাস্ট্রিক পেইন উইথ স্প্লেনিক পেইন, স্প্লিনটা যেহেতু লেফট হাইপোকন্ড্রিয়াকের কিছু অংশ থাকে। ঠিক তার অপর দিকে যদি আমরা রাইট লাম্বারের দিকে তাকাই, সেক্ষেত্রে অবশ্যই আমরা দেখবো যে রাইট লাম্বারের গুরুত্বপূর্ণ অঙ্গের মধ্যে আমাদের কিডনি থাকে। তো কিডনির ব্যথা আসলে রাইট এবং লেফট লাম্বার রিজনের মধ্যে থাকে। তার নিচে ঠিক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে ইলিয়াক। ইলিয়াক রিজনের মধ্যে আমাদের রাইট ইলিয়াকের মধ্যে আসলে আমাদের যে অ্যাপেন্ডিক থাকে, যে ম্যাকভার্মিস অ্যাপেন্ডিক, সেই অ্যাপেন্ডিকের পেইনটা আসলে রাইট ইলিয়াক রিজনের মধ্যে হয়। তো বেসিক্যালি আমাদের প্রতিটা পয়েন্টের এই ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট অনেক বেশি। আমরা আসলে এই জিনিসগুলোর নাম খুব স্পষ্টভাবে মনে রাখার চেষ্টা করবো, যে কোনটা রাইট হাইপোকন্ড্রিয়া, কোনটা লেফট হাইপোকন্ড্রিয়া, কোন জায়গাটা ইপিগ্যাস্ট্রিয়াম, কোনটা আম্বিলিকাল। এই জিনিসগুলোর নাম অবশ্যই আমাদের মনে রাখা উচিত এবং লাগবেই। আচ্ছা, পরবর্তী স্লাইডে যাই। বর্ডার অ্যান্ড সারফেস অফ লিভার। আসলে লিভারে কয়েকটা বর্ডার থাকে এবং কয়েকটা সারফেস থাকে। এই জিনিসগুলো আমাদের জানা লাগবে। আসলে সারফেসের মধ্যে অনেক প্রবলেম হয়। অনেক সময় সিরোসিস ডেভেলপ করে কোন সারফেসে, এই জিনিসগুলো আমাদের জানার জন্য বর্ডার এবং সারফেস গুলো খুব ইম্পর্টেন্ট বিষয়। তো বর্ডারের মধ্যে যে জিনিসটা থাকে ইনফেরিয়র বর্ডার। ইনফেরিয়র মানে লিভারের ঠিক নিচে যে বর্ডারটা থাকে তাকে বলা ইনফেরিয়র বর্ডার। তার উপরে থাকে সুপিরিয়র এবং অ্যান্টেরিয়র বর্ডার। সুপিরিয়র বলতে সামনের উপরের অংশটা, আর অ্যান্টেরিয়র মানে সামনের অংশ। তো এখানে আমরা একটা বর্ডার পাইলাম সামনে, এবং উপরের দিকে একটা বর্ডার পেলাম। তো কি কি বর্ডার পেলাম? ইনফিরিয়র বর্ডার, সুপিরিয়র বর্ডার এবং ইনফিরিয়র বর্ডার। এবং আরেকটা বর্ডার থাকে রাইট লেটারাল বর্ডার। লেটারাল মানে হচ্ছে দেহ থেকে বাইরের অংশ। এটা ঠিক লিভারের ঠিক বাহ্যিক দিকে চলে যাচ্ছে, মানে দূরের অংশটা, সেই অংশটাকে বলা হয় লেটারাল বর্ডার। এখানে একটা বর্ডার থাকে। তো কয়টা বর্ডার পেলাম আমরা? একটা ইনফিরিয়র বর্ডার, সুপিরিয়র বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডার এবং রাইট লেটারাল বর্ডার। এই কয়েকটা বর্ডারের নাম আপনি মনে রাখবেন। লিভারে বেসিক্যালি 4টা বর্ডার থাকে: অ্যান্টেরিয়র বর্ডার, আর সুপিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার এবং রাইট লেটারাল বর্ডার। এটা হচ্ছে ইনফিরিয়র, নিচের অংশটা। উপর অংশকে বলা হয় সুপিরিয়র, এবং সামনের অংশটাকে বলা হয় অ্যান্টেরিয়র, এবং এটাকে বলা হয় রাইট লেটারাল বর্ডার। এই 4টা বর্ডার থাকে। এবং সারফেস, বেসিক্যালি 5টা সারফেস থাকে লিভারের মধ্যে। তার মধ্যে অন্যতম হচ্ছে সারফেস মানে তলা, তল, মসৃণ তলকে বলা হয় সারফেস। তার মধ্যে সামনের দিকে যেটা থাকে সেটাকে বলা হয় অ্যান্টেরিয়র সারফেস। খেয়াল করেন, এটাকে বলা হয় অ্যান্টেরিয়র সারফেস। ঠিক উপরে আরেকটা সারফেস আছে, উপরে একটা তলা আছে, এটাকে বলা হয় সুপিরিয়র সারফেস। এই যে এতটুকু আমাদের সুপিরিয়র সারফেস। তারপর নিচের দিকে একটা সারফেস থাকে, এটাকে বলা হয় ইনফিরিয়র সারফেস। এবং লিভারকে যদি উল্টা করি, সেটা পেছনের দিকটা যেটা, সেটাকে বলা হয় পোস্টেরিয়র সারফেস। এটা হচ্ছে আমাদের লিভারের পেছনের দিকে সারফেস, এটাকে বলা হয় পোস্টেরিয়র সারফেস। এবং এইদিকে যেটা থাকে সেটা হচ্ছে রাইট লেটারাল সারফেস। তো বেসিক্যালি আমরা 5টা সারফেস পেলাম: অ্যান্টেরিয়র সারফেস, সুপিরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস এবং রাইট লেটারাল সারফেস। বর্ডার পেলাম 3টা, সরি বর্ডার 4টা বর্ডার পেলাম। কি কি বর্ডার? ইনফিরিয়র বর্ডার,
সুপিরিয়র বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডার এবং রাইট লেটারাল বর্ডার। এটা আসলে মনে রাখা খুবই ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট অনেক বেশি, কারণ কোন জায়গার মধ্যে আসলে আমাদের প্রবলেমগুলো ডেভেলপ করতেছে এই জিনিসগুলো জানার জন্য সারফেস অ্যানাটমিটা আমাদের খুবই হেল্পে আসবে। ওকে, দ্য বেয়ার এরিয়া অফ লিভার, আসলে লিভারের ঠিক পেছনে কতগুলো গ্রোপ থাকে, মানে খাঁজ কাটা অংশ থাকে। এই খাঁজ কাটা অংশগুলোকে বলা হয় বেয়ার এরিয়া। যে বেয়ার এরিয়ার মধ্যে অনেকগুলো অর্গান টাচ করা থাকে, অনেকগুলো অঙ্গ থাকে টাচ করা। এই জিনিসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, জানা লাগবেই। তো বেয়ার এরিয়ার মধ্যে প্রথমে যে জিনিসটা থাকে দা বেয়ার এরিয়া। এই যে খাঁজ কাটা যে গ্রপটা দেখতেছেন এটাকে বলা হয় দা বেয়ার এরিয়া। এটা খুব ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট, আমাদের সামনে আমরা আলোচনা করব কেন এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে 2 নাম্বার থাকে গ্রব অফ ইনফিরিয়র ভেনা কাভা। এই যে যে জিনিসটা দেখতেছেন এটাকে বলা ইনফিরিয়র ভেনা কাভা। ইনফিরিয়র ভেনা কাভা যে খাঁজ কাটা যে অংশটা থাকে, যার ভিতরে ইনফিরিয়র ভেনা কাভার কারণে লিভারটা একটু গর্ত আকৃতির হয়েছে। এটা যদি এই বেইনটাকে যদি নিয়ে আসি তাহলে দেখবেন এখানে একটা গর্ত আছে, গর্তের উপরে বেইনটা আসলে লাইং থাকে, শোয়া থাকে। এই গর্তটাকে বলা হয় গ্রব। তো ইনফিরিয়র ভেনা কাভার যে গ্রব, সেই গ্রবটা থাকে আসলে বেয়ার এরিয়ার মধ্যে। তারপরে যেটা থাকে যে ফোসা অফ গল ব্লাডার। গল ব্লাডারের যে একটা খাঁজ কাটা ঘর আছে, এটাকে বলা ফোসা। গল ব্লাডার যার উপরে শুয়ে আছে, এই গল ব্লাডারের ফোসাটা থাকে দ্য বেয়ার এরিয়ার মধ্যে। তারপর যেটা থাকে রাইট অ্যান্ড লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্টস। এখানে একটা লিগামেন্টস থাকে যার মাধ্যমে আমরা আমাদের লিভারটা আমাদের বডির মধ্যে বাধা আছে। আমরা যত লাফালাফি করি, দৌড়াদৌড়ি করি না কেন, লিভারটা কিন্তু খুলে পড়ে যায় না। এই খুলে পড়ে না যাওয়ার পেছনে অন্যতম কারণ লিভারটা খুব শক্ত কিছু মজবুত বাঁধুনি দিয়ে বাঁধা থাকে। এই বাঁধুনি গুলোকে বলা হয় লিগামেন্টস। ও লিভারের ঠিক বেয়ার এরিয়ার মধ্যে থাকে কি রাইট অ্যান্ড লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্টস। তারপর থাকে ফিশার অফ দা লিগামেন্টাম টেরিস। ঠিক ফিশার বলা হয় খাঁজ কাটা অংশ। আমাদের লিভার কিন্তু 2টা অংশে বিভক্ত, সেটা একটু আগে আমি বলে আসলাম যে খাঁজ কাটার যে ঘরটা থাকে এই ঘরটাকে বলা হয় ফিশার। এই 2টা ফিশার কে একসাথে বাইধে রাখার জন্য এক ধরনের লিগামেন্ট ব্যবহার করা হয়, ওটাকে বলা হয় দ্য লিগামেন্টাম অফ টেরিস। তো আসলে ঠিক বেয়ার এরিয়ার পেছনেই এই লিগামেন্টটা দিয়ে লিভারের 2টা অংশকে বাঁধা থাকে। আমাদের যে একটা লিভার, তার যে 2টা লোব, সেই লোবটাকে বাঁধা থাকে লিগামেন্টাম টেরিসের মাধ্যমে। ঠিক এই পুরো অংশটাকে বলা হয় লিগামেন্টাম টেরিস। এই লিগামেন্টাম টেরিসের সাহায্যে এটা বাঁধা থাকে। এছাড়া তারপরে বেয়ার এরিয়ার মধ্যে যা থাকে তাকে বলা হয় পোর্টাল হ্যাপাটিক্স। পোর্টাল বেনের যে অংশটা সেটাকে বলা হয় পোর্টাল হ্যাপাটিস। এই যে এই অংশটাকে বলা হয় পোর্টাল হ্যাপাটিস। ক্লিয়ার? আসলে স্ন্যাপ নিয়ে রাখেন, এটা মুখস্থ করতে হবে, এখানে আসলে বোঝাচ্ছে মুখস্থ করার ভূমিকা অপরিসীম। তার যে অংশটা নিয়ে আমরা আলোচনা করবো দ্য লিগামেন্ট অফ লিভার। লিভার আসলে কি কি লিগামেন্ট দিয়ে বাধা থাকে। আমাদের লিভারটা যে বাধা আছে আমাদের অ্যাবডোমিনের মধ্যে, নড়াচড়া করে না, যত লাফালাফি করি দৌড়াদৌড়ি করি না কেন, লিভার কিন্তু তার জায়গার মতো ঠিক জায়গায় থাকে, কারণ তার ভিতরে শক্ত মজবুত কিছু বাঁধনি দিয়ে বাধা থাকে। তার মধ্যে 2 রকমের লিগামেন্ট থাকে, একটা হচ্ছে ফলস লিগামেন্ট আর একটা হচ্ছে ট্রু লিগামেন্টস। আমাদের ট্রু লিগামেন্টসটা খুব ইম্পর্টেন্ট লিগামেন্টস, কারণ সবচেয়ে শক্তিশালী লিগামেন্ট হচ্ছে ট্রু লিগামেন্টস, যা লিভারের অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা করে, যে অভ্যন্তরীণ ভাবে লিভারকে জুড়ায় রাখে, তাকে বলা হয় ট্রু লিগামেন্টস। তার মধ্যে আছে লিগামেন্টাম টেরিস। একটু আগে আমি যে লিগামেন্টামের কথাটা বলেছি তাকে বলা হয় লিগামেন্টাম টেরিস। এই যে এই অংশটা দেখেন, লিভারের 2টা অংশ, একটা অংশ মাঝখানে যে বাইধা রাখছে, জোর করে আটকায় রাখছে, তাকে বলা হয় লিগামেন্টাম টেরিস। এই যে এটার নাম লিগামেন্টাম টেরিস। ঠিক আছে, আরেকটা নাম আছে লিগামেন্টাম ভ্যানোসাম। যে লিগামেন্টাম ভ্যানোসামটা আসলে বেসিক্যালি এই ফিচারের মধ্যে নাই, কারণ এটা একটু ইন্টারনালি থাকে, ভিতরের দিকে, ঠিক টেরিসের পেছনের দিকে থাকে। এছাড়া আছে কিছু ফলস লিগামেন্ট। ফলস লিগামেন্ট হচ্ছে যা লিভারকে আটকায় রাখছে, আর ট্রু লিগামেন্টস হচ্ছে লিভার নিজে নিজেকে ধরে রাখার যে বাঁধুনি, তাকে বলা হয় ট্রু লিগামেন্টস। আর ফলস লিগামেন্ট হচ্ছে যার মাধ্যমে লিভার আমাদের অ্যাবডোমিনের মধ্যে আটকায় আছে, তাকে বলা হয় ফলস লিগামেন্ট। তো ফলস লিগামেন্টের মধ্যে প্রথমে আছে ফলসিফোরাম লিগামেন্ট। দেখেন এখানে খেয়াল করেন, এখানে ফলসিফোরাম লিগামেন্টস হচ্ছে ঠিক আমাদের যে লিগামেন্টাম যে টেরিস আছে, ঠিক টেরিসের উপর থেকে একটা লিগামেন্টস শুরু হয়, তাকে বলা হয় ফলসিফোরাম লিগামেন্ট, যা দিয়া লিভার এবং আমাদের পেটের যে সামনে মাসেল থাকে, ওটা অ্যাবডোমিনাল ওয়ালের যে মাসেল থাকে, যে আমরা বলি ওমেন্টাম অথবা রেকটাস অ্যাবডোমিনিস, রেকটাস অ্যাবডোমিনিসের সাথে কিন্তু এই মাসেল দিয়ে অ্যাটাচমেন্ট থাকে। এই যে এখানে
এই জায়গা থেকে বাঁধনিটা শুরু হয়, আমাদের পেটের ঠিক সামনের অংশটা সাথে আটকানো থাকে। আমাকে কেউ কি একটা উত্তর দিবেন যে আপনারা অনেকেই তো গরু অথবা মুরগি কাটছেন, তাই না? বহুত কাটছি স্যার, গরু কাটছি। হ্যাঁ, আচ্ছা, আমি মুরগি মুরগি নিয়ে এক্সাম্পল দিই, কারণ এখানে অনেক মেয়েরা আছে যারা গরু কাটে নাই। তো মুরগির যখন আমরা কলিজাটাকে বের করার চেষ্টা করি, তখন ভিতরে কিন্তু ছোট ছোট অনেকগুলো মানে চুলের মতো সুতা থাকে, যেগুলো দিয়ে কলিজাটা আমাদের মুরগির অংশের আটকানো থাকে, ওইটা থেকে টান দিয়ে কিন্তু ছিঁড়ে বের করতে হয়, খেয়াল করছেন? জি। আচ্ছা, ওই সুতাগুলো আসলে লিগামেন্ট। হ্যাঁ, এগুলো দিয়ে আমাদের বডির মধ্যে আটকানো থাকে, যেন লিভারটা নড়ে না যায়, পড়ে না যায় এবং স্থানচ্যুত না হয়, ওই জায়গার মধ্যে থাকে। তো তার মধ্যে অন্যতম লিগামেন্টের নাম হচ্ছে ফলসিফোরাম লিগামেন্ট। এছাড়া হচ্ছে করোনারি লিগামেন্ট। এখানে দেখেন, খেয়াল করেন, করোনারি লিগামেন্টের মেবি ছবিটা নাই। করোনারি লিগামেন্ট হচ্ছে যার অ্যাটাচমেন্ট আমাদের থোরাক্সের সাথে অ্যাটাচমেন্ট করা থাকে, যে ডায়াফ্রামেটিসাসের সাথে। এছাড়া আছে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্টস এবং লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্টস, ট্রায়াঙ্গুলার লিগামেন্টস থাকে, এবং পাশাপাশি থাকে লেজার ওমেন্টাম। আমাদের যে পেটে যে একটা বড় মাসেল থাকে ওমেন্টাম, এই মাসেলের সাথেও কিন্তু লিভারটা আটকানো থাকে, যেন লিভারটা মুভ না করে, পড়ে না যায়। আচ্ছা, স্ট্রাকচার ইন্টার অ্যান্ড স্ট্রাকচার ইমাস। স্ট্রাকচার ইন্টার মানে বলতে বোঝানো হয় যে আসলে লিভারের ভিতরে কি কি নালী প্রবেশ করেছে, তাকে বলা হয় ইন্টার। আসলে লিভারের ভিতরে বেসিক্যালি বাইরে থেকে কয়েকটা নালী প্রবেশ করে, তার মধ্যে রাইট এন্ড লেফট ডিভিশন অফ পোর্টাল ভেইন। খেয়াল করেন, রাইট এন্ড লেফট ডিভিশন অফ পোর্টাল ভেইন। পোর্টাল ভেইনটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ফর লিভার। রাইট এন্ড লেফট হ্যাপাটিক আর্টারি এবং হ্যাপাটিক ফ্লেক্সাস অফ নার্ভ। সংক্ষেপে মনে রাখবেন ভ্যান। ভ্যান মানে বেইন, আর্টারি আর নার্ভ। বেইন, আর্টারি, নার্ভ এগুলো লিভারের ভিতরে প্রবেশ করছে, বাইরে থেকে ভিতরে প্রবেশ করছে। এবং লিভারের ভিতর থেকে দুইটা জিনিস বাইরের দিকে আসে। দুইটা জিনিসের মধ্যে অন্যতম হচ্ছে হ্যাপাটিক ডাক্ট, রাইট এন্ড লেফট হ্যাপাটিক ডাক্ট, এবং লিম্ফেটিক ভেসেল। হ্যাপাটিক ডাক্ট মানে বলতে বোঝানো যার ভিতর দিয়ে আমাদের পিত্তরসটা বের হয়ে আসে, তাকে বলা হয় হ্যাপাটিক ডাক্ট। সেটা দুইটা অংশে বিভক্ত, রাইট এবং লেফট। এবং লিম্ফেটিক ভেসেলস। লিভার কিন্তু আমাদের অনেক রকম ডিফেন্সিভ কাজ করে, লিম্ফেটিক কাজ করে। তার যে নালীটা আছে, সেই নালীটা আসলে লিভারের ভিতর থেকে বের হয়ে আসে। সো লিভারের ভিতরে ঢুকলো কি কি? ভেইন, আর্টারি আর নার্ভ। আর লিভারের ভিতর থেকে বের হয়ে আসলো রাইট এন্ড লেফট হ্যাপাটিক ডাক্ট এবং লিম্ফেটিক ভেসেল। উপরটা মনে রাখবেন সংক্ষেপে ভ্যান। বেইন, আর্টারি, নার্ভ। ভ্যান মানে ভ্যান গাড়ি তো চিনেন, তাই না? ওকে, কারো প্রশ্ন আছে এই স্লাইডে? আসলে প্রতিটা স্লাইডে প্রশ্ন থাকলে বলে ফেলবেন, কারো যদি প্রশ্ন থাকে। আচ্ছা, রিলেশন অফ ইনফিরিয়র সারফেস অফ লিভার। আসলে লিভারের ইনফিরিয়র সারফেস মানে নিচের যে অংশটা লিভারের, এর সাথে আসলে আমাদের বডির অনেকগুলো অঙ্গের রিলেশন থাকে। এই রিলেশনটা আমাদের খুব জানা লাগবে। তার মধ্যে প্রথমে যে রিলেশনটা থাকে, তাকে বলা হয় স্টোমাক এবং ইসোফেগাস। এটা থাকে আমাদের ঠিক লিভারের বাম লোবের সাথে। লিভারের বাম লোবের সাথে থাকে স্টোমাক এবং ইসোফেগাস। যখনই দেখবেন যে বাম সাইডে কোনো পেইন হচ্ছে, মানে বেসিক্যালি আমরা লেফট হাইপোকন্ড্রিয়াকের কথা বলতেছি, তখন কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা গ্যাস্ট্রিক পেইন মনে করি। আসলে অনেক সময় কিন্তু লিভার পেইনও লেফট সাইডে হতে পারে। অনেক সময় ইসোফেগাল পেইনকে আমরা লিভার পেইন মনে করতে পারবো, আবার অনেক সময় গ্যাস্ট্রিক পেইনকে লিভার পেইন মনে করবো, কারণ ওই জায়গার সাথে লেফট সাইডের সাথে স্টোমাক এবং ইসোফেগাসের অ্যাটাচমেন্ট আছে। এখন সাথে থাকে অ্যাটাচমেন্ট থাকে ডিউডেনাম, গল ব্লাডার, রাইট কিডনি, রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড, রাইট ট্রান্সফার কুলন এবং রাইট কলিক ফ্লেক্সাস। তো এই কয়েকটা জিনিস থাকে আমাদের ঠিক ডান সাইডে। তো বাম সাইডে থাকে দুইটা অঙ্গের সাথে অ্যাটাচমেন্ট, এবং বাম সাইডের দিকে থাকে প্রায় 6টা অঙ্গের সাথে অ্যাটাচমেন্ট। 6টা অঙ্গগুলোর মধ্যে আছে ডিউডেনাম, গল ব্লাডার, রাইট কিডনি, রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড, ট্রান্সফার কুলন এবং রাইট কলিক ফ্লেক্সাস। কলিক ফ্লেক্সাস চিনেন কেউ? নামটা আরেকবার বলেন স্যার। রাইট কলিক ফ্লেক্সাস। কলিক ফ্লেক্সাস চিনেন? নাম শুনছেন? স্টমাকের সাথে না সেটা স্যার, না লিভারের না, আসলে আমাদের বৃহদন্ত চিনেন সবাই? বৃহদন্ত লার্জ ইন্টেস্টাইনের যে অংশটা নিচের দিকে নেমে গেছে ভাঁজ হয়ে, ওই কর্নারটাকে প্লেক্সাস বলে। হ্যাঁ, দুই সাইডে দুটো ফ্লেক্সাস থাকে, রাইট এবং লেফট, মানে যে অংশগুলো ভাঁজ হয়ে গেছে, কর্নার এরিয়াকে বলা হয় ফ্লেক্সাস।
আচ্ছা, ফাংশন অফ দ্য লিভার। লিভারের মেইন ফাংশন কি? আসলে লিভারের মেইন ফাংশন হইছে, আমরা প্রথমে এটা দিয়ে শুরু করছি যে আমাদের একটা ফ্যাক্টরির মতো কাজ করে। ফ্যাক্টরি বলতে আমরা যা খাই তাকে কিন্তু সে চেঞ্জ করে। চেঞ্জ বলতে আমরা যখন কার্বোহাইড্রেট খাচ্ছি, সেই কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ, সেই গ্লুকোজ থেকে গ্লুকাগন, গ্লুকাগন থেকে গ্লাইকোজেন, এই জিনিসগুলো কিন্তু ট্রান্সফার করে কিন্তু আমাদের লিভার। তো এই জন্য এটাকে বলে মেটাবলিক ফাংশন আছে। মেটাবলিক ফাংশন, সে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলোকে সে মেটাবলিজম করে। মেটাবলিজম মানে, মেটাবলিজম হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসে কমপ্লেক্স ফুড সাবস্টেন্স গুলো সিম্পল ফুডে রূপান্তর হয়। কমপ্লেক্স বলতে আমরা যখন ভাত খাই সেটা শর্করা রূপে খাই। শর্করা কিন্তু সরাসরি আমাদের বডিতে কাজ করতে পারে না। এটাকে কাজ করানোর জন্য ভাঙতে ভাঙতে ছোট করা লাগবে। সবচেয়ে ছোট অংশটা হচ্ছে গ্লুকোজ। তো গ্লুকোজের থেকে আরো ছোট অংশ হচ্ছে গ্লাইকোজেন। সো এই যে ছোট করা, এই ছোট করার জন্য যে কাজ করে সে হচ্ছে লিভার। এই লিভারে সেজন্য একটা মেটাবলিক ফাংশন আছে। মেটাবলিক ফাংশন গুলো কি কি? সবগুলো খাবারকে সে সিম্পলে রূপান্তর করে। এছাড়া আমি প্রথমে বললাম যে লিভার কিছু সিক্রেশন করে। সিক্রেশন বলতে সে হরমোন সিক্রেশনও করে, সে এনজাইমও সিক্রেশন করে। তো সিক্রেটিং ফাংশনের মধ্যে সে বাইলকে সিক্রেশন করে, পিত্ত রস উৎপন্ন করে এবং এটাকে সে বের করে, সিক্রেশন করে। এছাড়া সিনথেসিস করে। সিনথেসিস মানে সে নিজে 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 ডেভেলপ করে, সেটাকে সে আহ, আরো মডিফাই করে বের করে। যেমন তার মধ্যে আছে প্রথম বিন, এক ধরনের প্রোটিন, সে প্রথম বিনকে সে সিনথেসিস করে লিভারের ভিতরে। এক্সক্রিটরি ফাংশন, লিভার কিন্তু আমাদের বডির যে বর্জ্য পদার্থ আছে তার মধ্যে সবচেয়ে বেশি যেগুলো হচ্ছে যে বিষ বা পয়জন, এছাড়া বিভিন্ন রকম টক্সিন, এগুলো কি করে সে বের করে দেয় বিভিন্ন পাথরের মাধ্যমে। তার মধ্যে অন্যতম পাথর হচ্ছে আমাদের পিত্তথলি বা পিত্তরস। পিত্তরসের মাধ্যমে সে কি করে বিভিন্ন রকম বিষ বিষ জাতীয় জিনিস যেগুলো আমাদের বডিতে ডেভেলপ করে অথবা বাইরে থেকে আমরা খাওয়ার পরে বডিতে চলে যায়, এগুলোকে সে বের করতে হেল্প করে, এক্সক্রিয়েট করতে সাহায্য করে। এছাড়া প্রোটেক্টিভ ফাংশন, আমি প্রথমে বলছি যে লিভার কিন্তু লিম্ফেটিক ড্রেন করে, ওইখানে ডিফেন্স করার একটা কথা কিন্তু বলে আসছি প্রথমে, হয়তো আপনারা খেয়াল করেন নাই। লিম্ফেটিক ড্রেনের মাধ্যমে সে কি করে, আমাদের বডিতে যে যদি কোনো রকম জীবাণু যায়, সেই জীবাণুগুলোকে সে ধরে নিয়ে খেয়ে ফেলে। ইটস কল ফ্যাগোসাইটোসিস। হ্যাঁ, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সে কি করে, বিভিন্ন জীবাণুগুলোকে সে মেরে ফেলে। কারণ আমাদের লিভার কিন্তু বডিতে অ্যান্টিবডি ডেভেলপ করে। অ্যান্টিবডি তৈরি করার জন্য লিভারের ভূমিকা অপরিসীম। এছাড়া লিভার কিন্তু বড় রকমের একটি স্টোরেজ, একটা আপনি সংগ্রহশালা বলতে পারেন, যার ভিতরে জমা থাকে। লিভারের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন জমা থাকে। সেজন্য কিন্তু আমরা যদি কোনো রোগী আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ভুগতেছে পাই, তাকে কিন্তু আমরা গরুর কলিজা খেতে বলি। কারণ কলিজার ভিতরে প্রচুর পরিমাণে আয়রন থাকে এবং ভিটামিন এ এবং ভিটামিন ডি জাতীয় জিনিসগুলো কিন্তু লিভারের মধ্যে থাকে। বাচ্চাদের যে ভিটামিন এ দেয়, এটা কোন জায়গা থেকে আসে জানেন? এই যে ছোটবেলা বাচ্চাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ায়। কট লিভার অয়েল থেকে। হ্যাঁ, মাছের তেল, তাই না? লিভার, মাছের লিভারের তেল। তো আসলে কিন্তু লিভার থেকে কিন্তু ভিটামিন এ কে ডেভেলপ করা হয়। এগুলো লিভারের মধ্যে জমা থাকে। এছাড়া কিছু হেমোপয়েটিক ফাংশন থাকে। আসলে হেমোপয়েটিক মানে হচ্ছে রক্ত তৈরি হওয়ার ফাংশন। যখন আমরা মায়ের গর্ভে থাকি, ঠিক প্রথম ট্রাইমিস্টারের দিকে, সেটা আমরা বলি যে 5 মান্থের দিকে, ওই পর্যন্ত কিন্তু আসলে আমাদের রক্ত প্রোডাকশন হয় লিভারের মধ্যে। ঠিক আছে? তো লিভারে আমরা কয়েকটা ফাংশন পেলাম, মেটাবলিক ফাংশন পেলাম, সিক্রেটিং ফাংশন পেলাম, সিনথেসিস ফাংশন পেলাম, এক্সক্রিয়েটরি ফাংশন পেলাম, প্রোটেক্টিভ ফাংশন পেলাম, স্টোরেজ ফাংশনও পেলাম এবং ফাইনালি পেলাম হেমোপয়েটিক ফাংশন বা রক্ত তৈরি হওয়ার প্রক্রিয়াও লিভারের মধ্যে হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা যে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গল ব্লাডার বা পিত্তথলি। পিত্তথলি, আচ্ছা, পিত্তথলি পড়ানোর আগে আমি একটু জিনিস একটু আলোচনা করব। সেটা হচ্ছে যে পোর্টাল হেপাটিক বা পোর্টাল ভেইন, নাম শুনছেন আপনারা? পোর্টাল ভেইন, এটা খুবই ইম্পর্টেন্ট। যেহেতু এখানে স্লাইডে নাই, আমি একটু গুগলে চলে যাবো এই ছবিটা দেখানোর জন্য। আচ্ছা, এই ছবিটা কি দেখা যাচ্ছে আমার? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা,
ভিডিও শেয়ার দেওয়ার কারণে জুম হচ্ছে না। আচ্ছা একটু খেয়াল করেন ছবিটা। এইখানে কিন্তু দুইটা নালী আছে দেখছেন, এটা হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল অ্যাওর্টা। যে অ্যাওর্টাটা আমাদের হার্ট থেকে উৎপন্ন হয়ে সরাসরি অ্যাবডোমেন ক্রস করে নিচের দিকে চলে গেছে, এটা অ্যাবডোমিনাল অ্যাওর্টা। ঠিক আছে, ঠিক তার পাশে যে একটা ব্লু যে নালী দেখছেন সেটা হচ্ছে আমাদের পোর্টাল ভেইন, সরি ইনফিরিয়র ভেনা কাভা। এটা হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল অ্যাওর্টা, এটা হচ্ছে আমাদের ইনফিরিয়র ভেনা কাভা। আর ঠিক এই জায়গায় আরেকটা নালী আছে, এটাকে বলা হয় পোর্টাল ভেইন। তো পোর্টাল ভেইনের মেন কাজটা কি? পোর্টাল ভেইনের মেন কাজ হচ্ছে আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলো কোথায় হজম হয় বল? স্টোমাক এবং ক্ষুদ্রান্তে, তাই না? স্টোমাক এবং ক্ষুদ্রান্তের মধ্যে এগুলো কিন্তু হজম হয়, এবং হজম হওয়ার সাথে সাথে এগুলো কি হয় যে আমাদের স্টোমাকের ভিতরে অনেকগুলো আর্টারি আছে, অনেকগুলো বেইন আছে, এগুলোর মাধ্যমে খাবারগুলো কি হয় অ্যাবজর্ব করে নেয়, নালী রক্তের মাধ্যমে অ্যাবজর্ব হয়ে চলে আসে। সেই অ্যাবজর্ব হওয়া রক্তগুলো কিন্তু এই নালী দিয়ে লিভারের মধ্যে প্রবেশ করে। তার মানে কি পোর্টাল বেইনের মাধ্যমে যত রকম নিউট্রিয়েন্টস মানে পুষ্টিকর আহ, জিনিস আছে তা পোর্টাল বেইনের মাধ্যমে চলে লিভারের মধ্যে আসে। তারপর লিভার এগুলোকে ডিস্ট্রিবিউট করে বিভিন্ন নালীর মাধ্যমে, যেমন ইনফিরিয়র ভেনা কাভা, এগুলোর মাধ্যমে হার্টে পাঠায়, এবং হার্ট থেকে আবার পিউরিফাই হয়ে সেটা লাংস ক্রস করে আবার আমাদের বডিতে চলে আসে। তো বেসিক্যালি আমরা যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলো থেকে যে পুষ্টি কণাগুলো আছে সেই পুষ্টি কণাগুলো পোর্টাল বেইনের মাধ্যমে লিভারের মধ্যে প্রবেশ করে। ক্লিয়ার? জি স্যার। থ্যাংক ইউ স্যার। আর এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট হয়েছে পোর্টাল ভেনের কিন্তু অনেক সময় প্রেসার বেড়ে যায়, ইটস কল পোর্টাল হাইপারটেনশন বলি আমরা। পোর্টাল ভেনের ভিতরে প্রেসার বাড়ার অন্যতম কারণ হলো যে লিভারের মধ্যে যদি লিভার সেরোসিস হয় তখন কি হয়, সেরোসিসের কারণে নালীটা চিকন হয়ে যায় এবং এর প্রেসার বেড়ে যায়। এছাড়া কোনো যদি মদ পান করে এরকম ড্রাঙ্কার, তাদের তাদের পোর্টাল ভেনটা ন্যারো হয়ে যায়। এছাড়া থ্রম্বোসিস, যেমন যদি কিছু জমাট বাঁধতে থাকে, যেমন আমাদের বডিতে ডিভিটি নামক একটা রোগ হয়, নাম শুনছেন? ডিভিটি, ইটস কল ডিপ ভেনাস থ্রম্বোসিস, হ্যাঁ সংক্ষেপে ডিভিটি বলা হয়। এই ডিভিটি হলে যে রক্ত আমাদের বডিতে চর্বিগুলো বিভিন্ন নালীর মধ্যে জমা শুরু হয়। তো সেম আমাদের পোর্টাল ভেনের মধ্যে কি হয় জমাট বাঁধা শুরু হয়। সেজন্য কি হয় যখনই রক্ত চলাচল করে তখন তার ওয়ালে অনেক বেশি প্রেসার দেয় এবং পোর্টাল ভেনের প্রেসারটা বেড়ে যায়। এবং এটা বেড়ে গেলে বেসিক্যালি যে লক্ষণটা দেখা যায় তার মধ্যে অন্যতম লক্ষণ হলো যখন পেশেন্ট বমি করবে তার সাথে প্রচুর ব্লাড যাবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা সাইন, এবং পেটের মধ্যে পানি চলে আসবে। এই দুইটা জিনিস থাকে পোর্টাল হাইপারটেনশনে। অনেক কেস পাওয়া যায় খালি বমি করতেছে রক্ত যাচ্ছে, কোনো সিমটম নাই, কিছুই নেই, শুধু একটা লক্ষণই থাকে। অনেক সময় ডায়াগনোসিস করে অনেক কিছুই পাওয়া যায় না, আলট্রাসোনোগ্রাফি করলেন পাবেন না, অনেক কিছু অনেক সময় দেখা গেছে যে সিটি স্ক্যানও পাওয়া যায় না। ওটার একমাত্র টেস্টের নাম হচ্ছে ইআরসিপি। হ্যাঁ, ইআরসিপি করলে এটা পাওয়া যাবে। আচ্ছা, এখন আমরা পিত্তথলিতে চলে আসি। জাকির স্যার, জি, আমি যদি ভুল না করি, মানে ভুল হতে পারে আমার, মানে পোর্টাল ভেন যে কাজটা করতেছে সাধারণত এটা আমরা আর্টারির মাধ্যমে কাজটা হয়, তাই না স্যার? কিন্তু আর্টারি, লিভারের ক্ষেত্রে পোর্টাল ভেন সেই কাজটা করতেছে না 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 এটা। না 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 ঠিক তা না। আর্টারি কাজ হচ্ছে, আর্টারি এবং বেন কাকে বলে এটা আসলে আমাদের একটু জানা লাগবে এখনই। তাহলে যদি সময় হয় তাহলে অক্সিজেন যুক্ত, হ্যাঁ। না, এই ডেফিনেশনটা টোটালি একটা মানে ভুল ডেফিনেশন। আমরা যেটা ছোটবেলায় ক্লাস 9 পর্যন্ত পড়ছি, প্লাস অনেক সময় মেডিকেল মানে অনেক জায়গার মধ্যে আমি এই ডেফিনেশনটা দেখছি, যেটা আসলে ইন্টারন্যাশনালি এই রেফারেন্সের কোনো ভ্যালুই নাই, মানে যে ডেফিনেশনটা আমরা পড়ছি। এটাই হতে পারে, আমি ফার্স্ট ইয়ারে এরকম একটা ধারণা মানে পাইছিলাম আর কি। হ্যাঁ, আমরা আমরা কি পড়ছি, স্যার আমরা পেরিফেরি থেকে রক্ত যাবে হার্টে আর হার্ট থেকে রক্ত যাবে, এটা কি হবে? জি এটা আপনাকে আমি শিখাইছিলাম ভাবি, সরি। এটা তো আপনাকে শিখাইছিলাম। হ্যাঁ, আপনি এটা এখানে ডেলিভারি দিয়ে দিলেন। হ্যাঁ ঠিক আছে, ব্যাপারটা হয়েছে এরকম, যে ভেসেল গুলো হার্ট থেকে তৈরি হয়ে বডিতে চলে আসে সেই সব ভেসেল গুলোকে বলা হয় আর্টারি, আর যেসব ভেসেল গুলো বডি থেকে তৈরি হয়ে হার্টের দিকে চলে গেছে তাকে বলা হয় ভেইন। এক কথায় যেসব নালীগুলো রক্ত হার্টে নিয়ে যায় তাকে বলা হয় ভেইন, আর যেসব নালীগুলো রক্ত বডিতে নিয়ে আসে তাকে বলা হয় আর্টারি। ক্লিয়ার? স্যার এটা বুঝতে পেরেছি, কিন্তু মানে শোষিত খাবার
কি রক্ত মানে ভেইন সার্কুলেট করে নাকি আর্টারি সার্কুলেট করে? এর মানে বেসিক্যালি যে যা হয় শোষিত না, আমরা শুধুমাত্র প্রথমে বেন এবং আর্টারিকে ক্লাসিফাই করলাম কিভাবে, যে কে কোন জায়গা থেকে আসছে। হার্ট থেকে যার উৎপত্তি, সে যদি কার্বন ডাইঅক্সাইডও ক্যারি করে সেক্ষেত্রে আর্টারি হবে। আটারি, জি। যেমন আমরা পালমোনারি আর্টারিকে চিনি, তাই না? পালমোনারি আর্টারি কি অক্সিজেন কন্টেন্ট করার কথা, কিন্তু পড়তেছে কিন্তু কার্বন ওই যে- ডাইঅক্সাইড। জি, তারপরে সে আর্টারি। কেন আর্টারি? কারণ সে উৎপত্তি সে- হয়েছে হার্ট থেকে, মানে হার্ট থেকে যে রক্ত periphery বডিতে নিয়ে যাবে, থেকে হার্ট থেকে যে রক্ত বডিতে নিয়ে যাবে সে হয়েছে আর্টারি, আর্টারি আর বডি থেকে রক্ত যে হার্টে নিয়ে যাবে সে হচ্ছে বেইন। ভেইন। কিন্তু পোর্টাল বেনে কাজ কিন্তু আসলে বডি থেকে রক্ত হার্টেই নিয়ে পাঠায়, কিন্তু জি, তার জি, জি। বেইনেই। কিন্তু পোর্টাল বেনের মেইন বৈশিষ্ট্য হচ্ছে এখানে অক্সিজেন না, এখানে নিউট্রিয়েন্টস থাকে। খেয়াল করবেন, অক্সিজেন না, আমি কি বলছি এখানে নিউট্রিয়েন্টস। নিউট্রিয়েন্টস আর অক্সিজেন কিন্তু আলাদা ব্যাপার। নিউট্রিয়েন্টস মানে পুষ্টি। পুষ্টি Okay. বলতে আমরা যে গ্লুকোজ, ফ্যাট, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড, এই জিনিসগুলোকে সে কন্টেন করে লিভারে নিয়ে যায়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, জি স্যার। আর প্রশ্ন আছে এই জায়গাটার মধ্যে? না স্যার, ক্লিয়ার। হ্যাঁ, ঠিক আছে। আর আরেকটু মনে রাখবেন যে আর্টারি এবং বেনের মধ্যে প্রথম ডিফারেন্স হচ্ছে আর্টারির ওয়ালটা থাকবে মোটা এবং বেনের ওয়ালটা থাকবে পাতলা। হ্যাঁ, এবং আর্টারি থাকে আমাদের বডির ঠিক ডিপ অংশের দিকে, মানে ভিতর দিয়ে চলে যায়, আর বেনটা থাকে সুপারফিশিয়াল। প্রপারফেশন, জি স্যার। ওকে, আমি কি গলব্লাডার শুরু করব? জি স্যার, জি স্যার। থামেন, আবার জি জি, আবার মনে হয় রিভিউ করেন। কথা ডাবল হচ্ছে, বুঝি নাই, আবার বলেন ভাবি। হ্যাঁ, ডাবল হচ্ছে কেন? বলতে পারবো বলি না তো। একটু রিভিউ করা লাগবে কিনা সবাইকে বলে। মনে হয় না লাগবে, সবাই বুঝে গেছেন আলহামদুলিল্লাহ। রিভিউ লাগবে? না স্যার, ক্যারি অন। ওকে, গলব্লাডার দিস ইজ পেয়ার শেপ অর্গান। আচ্ছা, পেয়ার শেপ মানে হচ্ছে নাশপতি। আমরা তো সবাই নাশপতি চিনি, তাই না? যে নাশপতির মতো দেখতে একটা অঙ্গ, দেখেন এটা দেখতে অনেকটা নাশপতির মতো, একদম সবুজ নাশপতি। যেমন এখানে একটা ইয়ের মতো থাকে, আমাদের যে যে অংশের নাশপতিটা জুড়ায় থাকে, ঠিক আছে, সেম এরকম একটা নালীর মতো আছে, দেখেন নাশপতির মধ্যে দেখতে। তো বোটা হতো। হ্যাঁ হ্যাঁ, বোটার মতো। তো আসলে দেখতে অনেকটাই নাশপতির মতো, যে কিনা আমাদের বায়েলকে সংরক্ষণ করে। তো বেসিক্যালি এটা দেখতে একটা নাশপতির মতো অঙ্গ, যে কিনা আমাদের বায়েলকে সংরক্ষণ করে, এবং যে কিনা থাকে কোথায়, আমরা একটু আগে পড়ে আসলাম যে ইনফেরিয়র সারফেস অফ লিভার ইন রাইট লোব। আমাদের লিভারে যে রাইট লোবটা থাকে, সেই রাইট লোবের ঠিক নিচের অংশে লিভারটা পিত্তথলিটা ঝুলানো অবস্থায় থাকে। তো এটাকে কি দেখতে পেয়ার শেপ অর্গান, নাশপতির মতো দেখতে। এর মূল কাজ হচ্ছে আমাদের বায়েল বা পিত্তরসকে রিজার্ভ করা, সংরক্ষণ করা। মেজারমেন্ট, এটা সাইজ আসলে 10 সেন্টিমিটারের মতো লম্বা, মানে এটা 10 সেন্টিমিটারের মতো হয় বড়, এবং এর ওয়াইডনেস পার্ট হচ্ছে 3 সেন্টিমিটারের মতো। এটা লেন্থ 10 সেন্টিমিটার, এরকম 10 সেন্টিমিটার, এবং পার্শিয়ালি 3 সেন্টিমিটারের মতো, এবং এর ভিতরে প্রায় 50 ml এর মতো পিত্তরস জমা থাকতে পারে। 50 ml এর মতো পিত্তরস জমা থাকতে পারে। তো আমরা কি জানলাম যে লিভার, পিত্তথলি দেখতে নাশপতির মতো একটা অঙ্গ, যার মূল কাজ হচ্ছে পিত্তরসকে রিজার্ভ করা, এবং এটা আসলে থাকে লিভারের ঠিক ইনফেরিয়র সারফেসের মধ্যে, এবং রাইট লোব, আমাদের যে লিভারের ডান অংশ আছে সেই ডান অংশের নিচের দিকে থাকে। মেজারমেন্ট, এটা লেন্থ 10 সেন্টিমিটারের মতো, প্রস্থ 3 সেন্টিমিটারের মতো, এবং এর ক্যাপাসিটি 50 ml। 50 ml এর মতো পিত্তরস সে সংরক্ষণ করতে পারে। আচ্ছা, পিত্তথলির মূলত 3টা পার্ট থাকে। 3টা পার্টের মধ্যে অন্যতম পার্ট হচ্ছে, এটাকে বলা হয় ফান্ডাস। ফান্ডাস মানে বেলুনের মতো অংশ। ঠিক মাঝখানে অংশকে বলা হয় বডি, এবং এই অংশটাকে বলা হয় ঘাড় বা নেক, ঠিক আছে। ফান্ডাস, বডি, নেক, 3টা অংশ থাকে, ফান্ডাস, বডি, নেক। ফাংশন, পিত্তথলির মেইন ফাংশন স্টোরেজ অফ ব্লাড, স্টোরেজ অফ বাইল, হ্যাঁ, পিত্তথলির মূল কাজ হচ্ছে স্টোরেজ অফ বাইল, আমাদের পিত্তরসকে সে স্টোর করে, এবং স্টোর করার পরে সে কি করে, পিত্তরসগুলোকে গাঢ় করতে থাকে। পিত্তরসটা কিন্তু প্রথমে লিকুইড থাকে, একটু পাতলা থাকে, সে এই পাতলা অবস্থাটাকে সে কি করে বারবার গাঢ় করতে থাকে। এই গাঢ় করাটা হচ্ছে প্রায় সে যতটুকু পিত্তরস থাকে 30 বা 50 এমএল, সে ওইটাকে সে প্রায় 10 বারের মতো
সে গাঢ় করতে থাকে। প্রতিবার যখন পিত্তরস ওর মধ্যে জমা হয় সে ওইটাকে বারবার সে কনসেন্ট্রেট করতে থাকে বা ঘন করতে থাকে। প্রায় 10 বারের মতো এই কাজটা করতে থাকে। প্রতি পিত্তরস গুলোকে সে প্রতি ml পিত্তরসকে সে 10 বার মতো করে গাঢ় করে। এছাড়া সে কি করে, শোষণ করে নেয়। কি শোষণ করে? ইনঅর্গানিক সল্ট, যেমন পিত্তথলির মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম, সোডিয়াম এইসব জাতীয় লবণগুলো থাকে, যে কিনা অ্যাবজর্ব করে আবার লিভারে পাঠায় দেয়, যেন বেশি পরিমাণের লবণ জাতীয় জিনিস আমাদের স্মল ইন্টেস্টাইনের মধ্যে প্রবেশ না করে, এবং সে এটার পিএইচটাকে কমাইতে থাকে। পিত্তরসের পিএইচকে সে কমাইতে হেল্প করে। ইট সিক্রেট কোলেস্টেরল অ্যান্ড মিউকাস, এ কি করে, আমাদের যে কোলেস্টেরল থাকে সে কোলেস্টেরলকে সে সিক্রেট করতে সাহায্য করে, বের করতে সাহায্য করে, এবং কিছু পরিমাণের মিউকাস বা স্রাব জাতীয় জিনিসকে সে বের করতে সাহায্য করে। আচ্ছা, সে কি করে, সে প্রেসার মেনটেন করে। আমাদের যে পিত্তনালী আছে সেই পিত্তনালীর প্রেসারকে সে মেনটেন করে। পিত্তনালী আসলে পিত্তথলি না থাকলে কি আমাদের কোনো কাজ হবে বডিতে, বলেন তো? হবে স্যার। হ্যাঁ, তবে সেটা লিভার থেকে সরাসরি তখন থ্যাংক ইউ প্রেসারটা মেনটেন হয় না। প্রেসার মেনটেন না হওয়ার কারণে লিভার থেকে সরাসরি আসলে এইভাবে চলে আসে। আচ্ছা, ফাংশন অফ গল ব্লাডার। গল ব্লাডারের মেন ফাংশন কি একটু আগে আমি বললাম, যে এটা আবার আসছে স্লাইডটা। আচ্ছা, এখন আমি একটু জিনিসটা দেখবো যে biliary pathway অফ আচ্ছা, আমাদের যে biliary ট্রি বা পাথওয়ে, যে সব নালীর মাধ্যমে আমাদের পিত্তরস উৎপন্ন হয়ে একদম লিভার থেকে ডিউওডাম পর্যন্ত প্রবেশ করে, সেই নালীগুলোর নাম কি একটু খেয়াল করেন। এখানে একটা নালী আছে ভিতরের দিকে, হ্যাঁ, এটা যদি আমাদের লিভারের ঠিক বাইরের অংশ, স্লাইড তো দেখতে পাচ্ছি না। স্লাইড তো দেখা যাচ্ছে মনে হয়। দেখা যাচ্ছে না ম্যাডাম দেখা যাচ্ছে তো আমাদের একটু আপনি পিন করে নেন ম্যাডাম, তাহলে পিন করে নেন। আচ্ছা, দেখেন এটা হচ্ছে ঠিক লিভারের বাইরের অংশ, এটা হচ্ছে বাহ্যিক। এটাকে বলা হয় আমরা এক্সট্রা হেপাটিক, এটাকে বলা হয় ইন্টা হেপাটিক। ইন্টা হেপাটিকের মধ্যে দেখেন এখানে একটা নালী আছে, এটাকে বলা হয় ইন্টা হেপাটিক ডাক্ট। এটা ডান সাইডের, ঠিক এটাকে আমরা বাম সাইডে ইন্টা হেপাটিক ডাক্ট বলবো। ইন্টা হেপাটিক ডাক্ট ক্রস করেই একটু নিচের দিকে চলে আসলে এটাকে বলে লেফট বাইল ডাক্ট, এটাকে বলে রাইট বাইল ডাক্ট। এই বাইল ডাক্ট ক্রস করে ঠিক নিচের অংশে যেটা আসে একটা নালীতে পরিণত হয়েছে, দেখছেন? এটা ভিতরের দিকে যা দুইটা নালী হয়ে গেছে, তার ভিতরে আরো অসংখ্য অসংখ্য নালী হয়েছে, ঠিক যত নিচে নামছে তখন সিঙ্গেল ডাক্টে পরিণত হয়েছে। এটাকে বলা হয় কমন বাইল ডাক্ট। কমন বাইল ডাক্টের পরে সে কি করে, আমাদের লিভারের ভিতরে প্রবেশ করে কমন বাইল ডাক্ট ক্রস করে, এটাকে বলে সিস্টিক ডাক্ট। এই সিস্টিক ডাক্ট ক্রস করে একবার নিচের দিকে আরেকটা নালীর মাধ্যমে চলে আসে, এটাকে বলা, এটা ঠিক কমন বাইল ডাক্টে বা কোলিডক বলা হয়। তো এই ডাক্টের মাধ্যমে ঠিক আমাদের সেকেন্ড পার্ট অফ ডিউওডামের মধ্যে প্রবেশ করে, এটাকে বলা হয় হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলা। এই অ্যাম্পুলা দিয়ে এই জায়গার মধ্যে প্রবেশ করে। ক্লিয়ার? ট্রিটা একটু খেয়াল করে রাখেন, নালীগুলোর নাম মুখস্থ করবেন। রাইট এন্ড লেফট ইন্টা হেপাটিক ডাক্ট, রাইট এন্ড লেফট বাইল ডাক্ট, তারপরে কমন বাইল ডাক্ট, সিস্টিক ডাক্ট, আবার কমন বাইল ডাক্ট ক্রস করে এটা আমাদের ডিউওডামে প্রবেশ করে, যার নাম হচ্ছে হেপাটোবিলারি অ্যাম্পুলার মাধ্যমে এই জায়গার মধ্যে প্রবেশ করে, হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলা। ঠিক আছে, ক্লিয়ার? আসসালামু আলাইকুম স্যার। স্যার মনে উপরটা মনে স্যার কমন হেপাটিক ডাক্ট হবে স্যার মনে হয়। কোনটা? তারপরে কমন বাইল ডাক্ট হবে মনে। কোনটা? রাইট এবং লেফট বাইল ডাক্ট। ডাক্টের পরে কমন বাইল ডাক্ট, কমন হেপাটিক ডাক্ট, একই নাম, এর দুইটা নামে ডাকা হয়। কিছু বইয়ে দেখবেন যে কমন হেপাটিক ডাক্ট, কিছু বইয়ে কমন বাইল ডাক্ট, একই নাম। হ্যাঁ, সিবিডি এর কি একই জিনিস। ঠিক আছে, আচ্ছা। কম্পোজিশন অফ বাইলের আসলে কি কি উপাদান দিয়ে তৈরি? এর ভিতর প্রায় 97.6% থাকে পানি এবং 2.4% থাকে সলিড উপাদান। এই সলিড উপাদানের মধ্যে আবার দুই রকম উপাদান থাকে, অর্গানিক এবং ইনঅর্গানিক। আচ্ছা, অর্গানিক আর ইনঅর্গানিক এই ডেফিনেশন দুটো তো সবাই জানি আমরা, তাই না? জি স্যার। অর্গানিক কাকে বলে বলুন? অর্গানিক স্যার জৈব, আর ইনঅর্গানিক অজৈব। ইংলিশ আর বাংলা হইলো, কাকে বলে?
হ্যাঁ, কার্বন আর এই হাইড্রোজেনের যৌগ ধরে নিয়ে যেগুলো গঠিত ওগুলো হচ্ছে হাইড্রোকার্বন। ইনঅর্গানিকটা বাহির থেকে করা যায়। অর্গানিকটা বডির নিজস্ব আর ইনঅর্গানিকটা যেটা বাইরে থেকে আসে। হুম, যার এনিমেল সোর্স লাগবে, অর্গানিকের জন্য এনিমেল সোর্স লাগবে, তাই না? কম্পোজিশনটা স্যার, কম্পোজিশনটা কি কি স্যার? কম্পোজিশন হ্যাঁ, জৈব হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের যৌগগুলো হচ্ছে গিয়ে জৈব, আর অন্য অন্য যে সল্ট গুলো থাকে সেগুলো হচ্ছে অজৈব। অন্য যত সল্ট না, আসলে অন্য যত রকম আমাদের মিনারেল এবং কেমিক্যাল কম্পোনেন্ট গুলো আছে। এটা ঠিক আছে। আচ্ছা, মৌলিক পদার্থগুলো স্যার আমি বুঝি নাই স্যার, প্লিজ। আচ্ছা, এক কথা মনে রাখবেন, রিপিট হচ্ছে সাউন্ডটা। আচ্ছা, অর্গানিক আর ইনঅর্গানিকের মধ্যে মূল যে ইয়াটা সেটা হচ্ছে বডিতে পাওয়া যাবে। জীবদেহে যেসব উপাদানগুলো শুধুমাত্র জীবদেহেই পাওয়া যায়, মানে নেচারে মুক্ত অবস্থায় থাকে না বা লুকানো অবস্থাও থাকে না, তাকে বলা হয় অর্গানিক। যেমন আপনি যদি বলা হয় বায়েল সল্ট বা পিত্ত রস বা পিত্ত লবণ, এই পিত্ত লবণ কিন্তু আপনি পৃথিবীর কোনো জায়গা তন্ন খুঁজলেও পাবেন না, ঠিক আছে? আবার ইনঅর্গানিক হচ্ছে যেগুলো নেচারে পাওয়া যায়, পরিবেশে পাওয়া যায়, জীবদেহের মৌলিক উপাদান না, তাকে বলা হয় ইনঅর্গানিক। যেমন আপনার সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, এগুলো কিন্তু সোডিয়াম আপনি সমুদ্রের পানিতে পাবেন, ক্যালসিয়াম কিন্তু আপনি খনিজ থেকে উৎপন্ন করা যায়, পটাশিয়াম খনিজ থেকে উৎপন্ন করা যায়, এগুলো কিন্তু নেচারে পাওয়া যায়। সো নেচারে যেগুলো পাওয়া যাবে সেগুলো হচ্ছে ইনঅর্গানিক, আর যেগুলো আসলে বডিতে পাওয়া যায় বা জীবদেহ ছাড়া পাবেন না, যেমন প্রোটিন, আমিষ কিন্তু আপনি জীবদেহ ছাড়া পাবেন না, মাছ, মাংস এগুলো কিন্তু জীবদেহ থেকে আসে। সো যেগুলো জীবদেহে পাওয়া যায় সেগুলো অর্গানিক, এবং যেগুলো জীবদেহ ব্যতীত বাইরে নেচারে মুক্ত অবস্থা অথবা লুকানো অবস্থায় পাওয়া যায় তাকে বলা হয় ইনঅর্গানিক। ঠিক আছে, এটা হচ্ছে মূল ডেফিনেশন। আর এক আপু আসলে বললো যে ওই কার্বন নাইট্রোজেনাস যে ইগুলো থাকে, কম্পোনেন্ট থাকে, তার মাধ্যমে যে উপাদান তৈরি হয় তাকে বলা হয় অর্গানিক। আসলে এটা একটু বার্জেলিয়াসের মতামত, এটা অনেক ডিপ আলোচনা, ওই আমরা কেমিস্ট্রি না পড়ি, আমরা জাস্ট একটু সুপারফিশিয়ালি বললাম। এটা ক্লিয়ার? জি স্যার, এটা ঠিক আছে। আচ্ছা, ইনঅর্গানিক সাবস্টেন্স গুলো হইছে যে সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, এই জিনিসগুলো থাকে। স্যার জি স্টিল আই এম নট ক্লিয়ার। সরি আমি এখনো ক্লিয়ার না স্যার, প্লিজ। সরি স্যার। কোনটা ক্লিয়ার না বুঝি নাই? অর্গানিক ইনঅর্গানিক। অর্গানিক হলো এমন উপাদান যেসব উপাদানগুলো বেসিক্যালি জীবদেহ ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না, তাকে বলা হয় অর্গানিক। আর ইনঅর্গানিক হলো এই সকল উপাদান যা জীবদেহ ছাড়াও বডি পরিবেশে লুকানো অথবা মুক্ত অবস্থায় পাওয়া যায়, তাকে বলা হয় ইনঅর্গানিক। যেমন সোডিয়াম, পটাশিয়াম, অক্সিজেন, ক্যালসিয়াম সবই বাইরে পাওয়া যায়, এগুলো হয়েছে সবই ইনঅর্গানিক উপাদান। আর অর্গানিক উপাদান হয়েছে যেগুলো বডি ছাড়া পৃথিবীর কোথাও পাওয়া যাবে না, মানে জীবদেহে লাগবে, মানে কারো শরীর লাগবে অথবা কারো বডি লাগবে, তার ভিতরে পাওয়া যাবে, তাকে বলা হয় অর্গানিক। ক্লিয়ার? বায়োকেমিক হবে। জি তাহলে বায়োকেমিকের যে ট্যাবলেট করে ইনঅর্গানিক ফর্ম হয়। বায়োকেমিক ইনঅর্গানিকই, এগুলো তো অর্গানিক বলিনি আমরা। না সেটাই বলছি স্যার, ইনঅর্গানিক। হ্যাঁ, তাহলে যে অর্গানিক ফুড বলি আমরা। হ্যাঁ, অর্গানিক ফুড বলতে আসলে মানে জৈবিক। জি স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, অর্গানিক সাবস্টেন্সের মধ্যে থাকে বাইল সল্ট, বাইল পিগমেন্টস, কোলেস্টেরল, ফ্যাটি অ্যাসিড, ল্যাকটিন এবং মিউসিন, এই সকল জিনিসগুলো থাকে অর্গানিক ফরম্যাটে। আর ইনঅর্গানিক ফরম্যাটের উপাদানগুলো হচ্ছে সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট। এবং এই জিনিসগুলো কিন্তু কনসেন্ট্রেট করে স্টোন তৈরি করে, খেয়াল রাখবেন এই জিনিসগুলো খুবই লাগে। যেমন বাইল পিগমেন্ট করে, বাইল যত পিগমেন্ট করতে থাকবে তত কিন্তু ওই জায়গার মধ্যে স্টোন ফরম্যাট করতে থাকবে। কোলেস্টেরল পিগমেন্ট করে কিন্তু কোলেস্টেরল এই জায়গার মধ্যে হচ্ছে ক্যালসিয়াম এবং পটাশিয়াম, এই জিনিসগুলো কিন্তু আমাদের স্টোন তৈরি করার জন্য অন্যতম ভূমিকা পালন করে। স্টোন কেন তৈরি হয় বলতে পারেন? ওগুলো যখন স্টোরেজ হয়ে যায়, কোলেস্টেরল যখন স্টোরেজ হয়ে যায় এবং রাস্তাতে হার্ড হয়ে যায়। আচ্ছা, স্টোর কেন হবে? কারণ স্যার অক্সালিক লবণ করে। সরি বুঝিনি আমি।
কোলেস্টেরলটা যখন অক্সালিক লবণ মানে কেমিক্যাল কম্পোনেন্ট তৈরি করে তখন স্টোন হয়ে যায়। তাহলে মানে সবসময় তো আমরা অক্সালেট থাকে ভিতরে, বা আমরা কিন্তু কোলেস্টেরল কিন্তু যখন সবসময় সেটা ক্রিস্টাল আকার ধারণ করে কেন তখন কেন ক্রিস্টাল আকার ধারণ করে? স্যার সেটা জানি না। আচ্ছা, আসলে কি আমাদের বডিতে দুইটা পাম্পিং অর্গান আছে জানেন? একটা হার্ট, আর একটা এই যে আমাদের গল ব্লাডার। কাপ মাসল। না, কাপ মাসল তো ইয়া করে না, সার্কুলেশন করে। কাপ মাসলের কাজ হচ্ছে ওইখানে প্রেসার ফ্লো করে। কাপ করা আর ধরে রাখা ছেড়ে দেয়া। আচ্ছা, ওটা সেকেন্ড হার্ট বলা কাপ মাসলকে। আচ্ছা, তো আমাদের দুইটা পাম্পিং অর্গান আছে, একটা হচ্ছে হার্ট আর একটা হচ্ছে আমাদের পিত্তথলি। পিত্তথলির কাজ হচ্ছে পিত্তকে পাম্প করে, সে পাম্প করা মানে সে টেনে নিয়ে আসে, এনে আবার সে বের করে, দুইটা কাজ করে। হার্ট যেমন পুরো বডি থেকে রক্তকে টেনে নিয়ে যায়, টেনে আবার বের করে, সেম পিত্তথলিও কিন্তু পিত্তরসকে টেনে আনে, পিত্তথলিতে আনার পরে সে পিত্তথলি থেকে আবার টেনে বের করে যে নালীর মাধ্যমে পাঠায় দেয় যেন এটা কাজে লাগে। যখন সে এই পাম্প করতে না পারে, ডে বাই ডে কিন্তু সে দুর্বল হয়ে পড়ে একটা সময়। আমাদের পিত্তথলি কিন্তু একটা সময় পাম্প করতে পারে না, পাম্প করতে না পারার কারণে সে ওই অসুস্থ অবস্থায় শুয়ে থাকে। তখনই কি হয়, যে লবণটা আসে বা বাইল পিগমেন্ট আসে, তখন সে এসে এই জায়গার মধ্যে অনেকটা সময় মানে অলস পড়ে থাকে, কারণ সে তো আর বের হইতে পারে না, কারণ বের হওয়ার জন্য তাকে পাম্প করা লাগবে। পিত্তথলি তার তখন পাম্প করতে পারে না, পাম্প করতে না পারার কারণে সে ওইখানে এসে জমে ওয়েট করে, এবং স্ফটিকার হওয়ার কারণে একটা সময় সে কনসেন্ট্রেট করতে কারণ কি পিত্তথলি আরেকটা কাজ কিন্তু এগুলোকে ঘন করা। আমরা একটু আগে বললাম 10 বারের মতো ঘন করে। সে তখন কি করে, যেহেতু বেরোইতে পারে না, সেটাকে বারবার কনসেন্ট্রেট করতে থাকে, বারবার ঘন করার চেষ্টা করতে ওগুলো স্ফটিক আকারে হয়ে তখন স্টোন ফর্মেশন করে। এটা মেইন মেকানিজম, ঠিক আছে? আচ্ছা, ফর্মেশন অফ বাইল, আসলে পিত্তরস কিভাবে তৈরি হয় এই জিনিসটা আমরা এখন একটু দেখব। প্রথমে পিত্তরস আসলে তৈরি হয় কিন্তু আমাদের বিলিরুবিন থেকে, তাই না? জানেন তো সবাই। এই বিলিরুবিনটা আসলে কোত্থেকে দেখেন, প্রথমে কিন্তু আরবিসি কিন্তু যখন মারা যাওয়ার পরে তখন কিন্তু হিমোগ্লোবিন দুইটা অংশে বিভক্ত হয়, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। এই গ্লোবিনটা আসলে পুরোটাই প্রোটিন, ইসকল অ্যামাইনো অ্যাসিড। আর হিম অংশটা দুইটা ভাগে বিভক্ত হয়, একটা হচ্ছে আয়রন আর একটা হচ্ছে বিলিরুবিন। আয়রনটা লিভারে হয়ে হাড়ের মধ্যে চলে যায় নতুন আরেকটা আরবিসি তৈরি করার জন্য। আর অপর দিক থেকে যে বিলিরুবিনটা থাকে, সেই বিলিরুবিনটা কি হয়, লিভারে যায় এবং সে বাইলে রূপান্তর হয় বা পিত্তরসে রূপান্তর হয়, পিত্তরসে রূপান্তর হয়ে সে পিত্তথলিতে চলে আসে। দেখছেন মেকানিজমটা? খুব ইজি একটা মেকানিজম। আরবিসি কি হলো, ভেঙে যাওয়ার পরে হিমোগ্লোবিনে রূপান্তর হলো, হিমোগ্লোবিনটা আবার দুইটা অংশে বিভক্ত হলো, হয়ে একটা হচ্ছে হিম, একটা হচ্ছে গ্লোবিন। হিমটা কি হলো, অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন, এবং বিলিরুবিনে রূপান্তর হলো। আয়রনটা কি হলো, সরাসরি হাড়ের মধ্যে চলে গেল নতুন আরেকটা আরবিসি তৈরি করার জন্য। আর অপরদিকে বিলিরুবিনটা কি হলো, লিভারে গেল, লিভার থেকে পিত্তরসে রূপান্তর হলো, পিত্তরসে রূপান্তর হয়ে সে পিত্তথলিতে চলে আসলো। ক্লিয়ার? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। স্যার, এই যে বিলিরুবিনটা যে বাইল হয়, যখন একটা বলা হয় যে ইউরোবিলিরুবিন, যে প্রস্রাবের সাথে বিলিরুবিনের উপস্থিতি, তাহলে এখন যদি আচ্ছা, বিলিরুবিন থেকে বাইল হয়ে যায় তাহলে ইউরিনের সাথে তাহলে প্রেজেন্ট থাকে কিভাবে বিলিরুবিনটা? এইটাই তো সামনে আসবো, আমরা জন্ডিস পড়বো তো। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন আমরা জন্ডিস, হ্যাঁ, এই যে পরে আপনার অ্যান্সারে আসতেছি আমরা, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, জন্ডিস কাকে বলে? Jaundice is a condition which skin whites of the eye and mucous membrane turn yellow. এক কথা হচ্ছে জন্ডিস এক ধরনের কন্ডিশন, যে কন্ডিশনে আমাদের যত সাদা অংশগুলো আছে, সবচেয়ে উজ্জ্বল সাদা যে অংশগুলো আছে, এই সাদা অংশগুলো হলুদ বর্ণ ধারণ করে। হলুদ বর্ণ ধারণ করার ফলে কিন্তু আসলে জন্ডিসটা ডেভেলপ হয়। তো সবচেয়ে সাদা অংশ কি আমাদের স্কিন, তার চেয়ে সাদা অংশ হচ্ছে আমাদের চোখের যে সাদা অংশ, স্ক্লেরা, এবং মিউকাস মেমব্রেন। এই জিনিসগুলো যদি হলুদা ভাব শুরু হয়, তখনই আমরা আসলে
তাকে জন্ডিস বলে। জন্ডিস আসলে কোনো রোগ না, এটা একটা রোগের লক্ষণ মাত্র। এটা মনে রাখবেন, জন্ডিস কিন্তু কোনো রোগ না, এটা একটা রোগের লক্ষণ মাত্র। নর্মাল ভ্যালু অফ বিলিরুবিন, বিলিরুবিনের নর্মাল ভ্যালু কত? নর্মালি বিলিরুবিন থাকে 0.3 থেকে 1.3 গ্রাম পার ডেসিলিটার, এটা হচ্ছে নর্মাল ভ্যালু। এবং মডারেটলি আমরা বলি 3 পর্যন্ত, 1.3 to 3 হলে তাকে আমরা বলি মডারেট, মানে সে জন্ডিসে মডারেটলি ভুগতেছে। এবং সিভিয়ার যদি আমরা বলি অ্যাবভ 3 গ্রাম পার ডেসিলিটার, যদি 3 গ্রামের মতো হয় প্রতি ডেসিলিটার, তখন আমরা বলি সে সিভিয়ার জন্ডিসের রোগী। তো জন্ডিস কাকে বলে? জন্ডিস একটা কন্ডিশন, যে কন্ডিশনে আমাদের স্কিনটা হলুদ হয়ে যায়, মিউকাস মেমব্রেন হলুদ হয়ে যায় এবং চোখের সাদা অংশটা হলুদ হয়ে যায়। এটা মেন কারণ হচ্ছে বিলিরুবিনের মাত্রাটা বেড়ে যাওয়া। বিলিরুবিনের নর্মাল ভ্যালু আমরা বললাম 0.3 থেকে 1.3 গ্রাম পার ডেসিলিটার, এবং যদি 1.3 থেকে 3 গ্রাম পার ডেসিলিটার হয় তখন এটাকে আমরা বলবো মডারেট জন্ডিস, এবং সিভিয়ার জন্ডিস হচ্ছে 3 উপরে চলে গেলে। আচ্ছা, ওই ভাইয়ের অ্যান্সারটা মনে এখনই আসবে আপনার। হ্যাঁ, দেখেন এই যে বিলিরুবিন, খেয়াল করছেন বিলিরুবিন, বিলিরুবিনটা কোত্থেকে আসলো? আমরা একটু আগে বললাম যে আরবিসি ভেঙে যাওয়ার পরে সেটা হিমোগ্লোবিনের রূপান্তর হয়, এবং হিমোগ্লোবিনটা দুইটা অংশে বিভক্ত হলো, হিম এবং গ্লোবিন। এই হিম অংশের একটা অংশ হলো বিলিরুবিন। এই বিলিরুবিনটা কি হয়? লিভারে প্রবেশ করে সরাসরি। লিভারে প্রবেশ করার পরে সে কি হয়? বিলিরুবিন কিন্তু দুই রকমের থাকে, একটা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন আর একটা হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন। আনকনজুগেটেড হচ্ছে যেটা এখন পর্যন্ত মানে আরবিসিতে ভাঙার পরে লিভারে প্রবেশ করে নাই, তখন ওটাকে বলে আনকনজুগেটেড বিলিরুবিন। আর যখন সে লিভারের ভিতরে ঢুকে গেল, বিভিন্ন রক্তনালীর মাধ্যমে সে লিভারে আসলো, লিভারে আসার পরে তখন সে লিভার ক্রস করার পরেই সেটাকে বলা হয় কনজুগেটেড বিলিরুবিন। মানে সে আর এখন নর্মাল বিলিরুবিনে নাই, সে এখন বিলিরুবিনটা কনজুগেটেড হয়ে গেছে। এই কনজুগেটেড বিলিরুবিনটা কি হয়? আমাদের পিত্তরসের মাধ্যমে আমাদের ক্ষুদ্রান্তে চলে আসে, স্কল সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম। দেখেন এই নালীর মাধ্যমে সে কি হলো? এই জায়গায় চলে আসলো, ক্ষুদ্রান্তে চলে আসলো। ক্ষুদ্রান্তে আসার সাথে সাথে সে আমাদের যে ওয়েস্ট প্রোডাক্ট আছে, যে বর্জ্য আছে, স্টুল আছে, সেই স্টুলের সাথে মিক্স হয়। মিক্স হওয়ার কারণে এটাকে কি বলা হয়? স্টার্কোবিলিনোজিন। এবং সেই স্টার্কোবিলিনোজিনের মাধ্যমে সে কি হয়? আস্তে আস্তে আরো নিচে নামে, তখন তাকে বলে স্টার্কোবিলিন। স্টার্কোবিলিন হয়ে সে স্টুলের রূপান্তর হয়ে নিচে চলে আসে। সেজন্য আসলে স্টুলটা হলুদ দেখা যায়। আমাদের টয়লেটের রংটা হলুদ হওয়ার পেছনে মূল কারণ হইছে যে এই বিলিরুবিনের উপস্থিতি থাকে বিধায় এটা হলুদ দেখা দেয়। এখন কোন কারণে যদি এই বিলিরুবিনটা এইভাবে এই নালীতে না এসে সে যদি সরাসরি রক্তে মিশে যায়, তখন কি হয়? সে কিডনিতে যাবে। কিডনিতে যাওয়ার পরে সে কিডনি কি করবে? এটাকে বের করে দেবে। যখন কিডনির মাধ্যমে এটা বের হয় তখন এটাকে বলে ইউরোবিলিরুজিন। আপনার উত্তরটা পেয়েছেন? হ্যালো স্যার, এই যে দেখেন এই উপর যে বিলিরুবিন যখন কনজুগেটেড হয়ে তারপর বাইলের সাথে মিক্স হয়, এখন ইয়েটা ছিল যে বাইল বাইল থেকে কনভার্ট হয়ে বিলিরুবিন হয়, কিন্তু এখানে তো কিন্তু বিলিরুবিনটা আলাদা হয়ে আবার বাইলের সাথে যুক্ত হয়, তাহলে সেটা কিভাবে বাইল থেকে কনভার্ট হয়ে বিলিরুবিন হলো? বিলিরুবিন থেকে কনভার্ট হয়ে বাইল হলো কিভাবে? হ্যাঁ, বিলিরুবিন এর আগের স্লাইডে যেটা ছিল, হ্যাঁ আগের স্লাইডে যেটা ছিল সেম জিনিসটা এখানে বাইলের সাথে মিক্স করে দেওয়া হয়েছে। ব্যাপারটা খেয়াল করবেন, বাইলের সাথে মিক্স হওয়ার কারণে বিলিরুবিন কিন্তু বাইলের সাথে মিক্স প্রোডাক্ট। এক কথা, বাইল তো আসলে কমপ্লেক্স মাস, বাইল কিন্তু কোনো সিঙ্গেল উপাদান না। হ্যাঁ, বাইলের কম্পোজিশনটা দেখছেন, অনেকগুলো জিনিস ছিল কিন্তু একসাথে, তার ভিতরে একটা উপাদান হচ্ছে বিলিরুবিন। বাইলের সাথে বিলিরুবিন অ্যাড থাকার কারণে বাইলের কালারটা হলুদ হয়। এটা একটা রঞ্জক পদার্থ বিলিরুবিন, আর কিছুই না। বুঝতে পারছেন? জি স্যার, মানে আগের স্লাইডে ইয়াটা ছিল যে বিলিরুবিন থেকে কনভার্ট হয়ে বাইল হয়, কিন্তু এখানে আসছে যে বিলিরুবিনটা বাইলের সাথে যুক্ত হয়, কিন্তু সেটা তো কনভার্ট হয় নাই। মানে কনভার্ট হওয়ার কারণেই সে এর সাথে কয়েকটা জিনিসের উপস্থিতি থাকা লাগে। এক কথা যে সিঙ্গেল মাস না, কিন্তু বিলিরুবিন যেমন একটা সিঙ্গেল মাস ছিল, এখানে তার সাথে আরো অনেকগুলো উপাদান যোগ হয়ে তখন সে বাইলের রূপান্তর হয়েছে। বুঝতে পারছেন? এখন আপনি যদি বাইল থেকে বিলিরুবিনকে নিয়ে যান, তখন এটা বাইল থাকবে না, এটা অন্য কিছু হয়ে যাবে। ও আচ্ছা, জি স্যার। যেমন আপনি চিনি আর লেবু মিক্স করলে তো শরবত হবে। এখন যখন আপনি চিনি না দিবেন, শুধু লেবু দিলে ওটা কি শরবত বলবেন আপনি? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, স্লাইডটা বুঝতে পারছেন আশা করি? ক্লিয়ার? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ক্লাসিফিকেশন এন্ড কজেস অফ জন্ডিস।
জন্ডিসের ক্লাসিফিকেশন গুলো আমরা এখানে একটু জানবো এবং কজ গুলো জানবো। আসলে জন্ডিসকে 3টা ক্লাসে বিভক্ত করা হয়। একটাকে বলা হয় হেমোলাইটিক জন্ডিস, হেপাটোসেলুলার জন্ডিস এবং অবস্ট্রাকটিভ জন্ডিস। হেমোলাইটিক জন্ডিস আসলে যে জন্ডিস গুলো বেসিক্যালি আমাদের রক্ত জনিত কারণে হয়, রক্ত ভেঙে যাওয়ার কারণে হয়, তাকে বলা হয় হেমোলাইটিক জন্ডিস। যে সকল জন্ডিস গুলো আমাদের লিভারের প্রবলেমের জন্য হয় তাকে বলা হয় হেপাটোসেলুলার জন্ডিস। এবং যে সকল জন্ডিস গুলো আমাদের বাইল ঠিক মতো বেরোয় আসতে পারে না এই কারণ হয় তাকে বলা হয় অবস্ট্রাকটিভ জন্ডিস। একটু খেয়াল করবেন, হেমোলাইটিক জন্ডিস আমরা একটু আগে জানলাম যে কি আরবিসি ভেঙে কিন্তু বায়েলে রূপান্তর হয়, তাই না? বিলিরুবিন দেন বায়েল, তাই না? এরকমই তো ছিল মেকানিজমটা। এখন আমাদের কিন্তু আরবিসি ভাঙার একটা নর্মাল রেশিও আছে। হ্যাঁ, নর্মাল রেশিওতে আরবিসি ভাঙে, এটাকে বলা হয় 2 to 10 লাখের মতো পার মিনিট, এরকম বলা হয় যে প্রতি মিনিট 2 থেকে 10 লাখের মতো আরবিসি ভাঙে, এরকম একটা আছে রেফারেন্স। তো সেক্ষেত্রে এটা নর্মাল ভ্যালু এবং এইভাবে ভাঙতেছে এবং বডি কি করতেছে, লিভার ওইটাকে রিসিভ করতেছে, করে ওইটাকে বাইলে রূপান্তর করে আমাদের ক্ষুদ্রান্ত দিয়ে নিচে পাঠায় দিচ্ছে, টয়লেটের সাথে বেরোয় যাচ্ছে, নর্মাল প্রোডাক্ট নর্মালি এইভাবে চলতেছে। এখন কোনো কারণে যদি আরবিসি তুলনামূলক বেশি ভাঙা শুরু হয় তখন কি হবে, লিভারকে বেশি পরিশ্রম করতে হবে। কারণ লিভার প্রতিদিন মনে করেন আপনার 1 কোটি আরবিসি কে সে মানে 1 কোটি বিলিরুবিনকে সে বাইরে রূপান্তর করতে পারে। এখন যদি লিভারকে যদি 10 কোটি বিলিরুবিন দেওয়া হয় তাহলে কি লিভার কি পারবে আগের কাজ করতে? পারবেন না স্যার, হ্যাঁ, কমে যাবে। কারণ আপনি মনে করেন একটা নরমালি একটা ফ্যাক্টরির কথা চিন্তা করেন, আপনি একটা ফ্যাক্টরি থেকে আপনি হয়তোবা যে কোনো একটা জিনিস বানান, হয়তোবা একটা গ্লাস ফ্যাক্টরি, যে আপনি কাঁচের মগ বানান, এরকম একটা ফ্যাক্টরিতে প্রতিদিন যদি 10 টন কাঁচামাল আসে আপনি 10 টন ডেলিভারি দিতে পারেন। এখন কথা হলো হঠাৎ করে কাঁচামাল হিসাব হচ্ছে 50 টন 5 দিনে, কারণ মেশিনের ক্যাপাসিটি আছে মনে করেন 1 টন, আসতে 5 টন, পারবেন না। তখন কি হবে, যে ওয়েস্ট মানে ওই কাঁচামালটা তখন রিজার্ভ হইতে শুরু করবে, মানে জমতে শুরু করবে, তাই না? ফ্যাক্টরিতে বা যে স্টোর হাউস আছে সেই স্টোর হাউসে এটা জমতে শুরু করবে। সেম এরকমই হেমোলাইটিক জন্ডিস হচ্ছে এমন জন্ডিস যে আমাদের আরবিসি গুলো ভাঙার কথা ছিল যেই রেশিওতে, তার চেয়ে যদি সে বেশি রেশিওতে ভাঙে তখন কি হবে, তখন সে বিলিরুবিনের মাত্রাটা বাড়তে থাকে। কারণ লিভার সেই বিলিরুবিন থেকে পিত্তরস বা বাইলে রূপান্তর করতে পারে না, সেজন্য কি হয় বিলিরুবিনের মাত্রাটা খুব বাড়তে থাকে। এক কথা যে আনকনজুগেটেড বিলিরুবিনের মাত্রা বাড়তে থাকবে, কিন্তু খেয়াল করুন আনকনজুগেটেড, কারণ লিভারে ঢুকে গেলে তো এটা কনজুগেটেড হয়ে গেল, তখন সে লিভারেই ঢুকতে পারে না, সে রক্তের মাধ্যমে ঘোরাঘুরি করতে থাকে এবং এই কারণে কি হয় আমাদের বডিটা যত সময় গড়াতে থাকে হলুদের মাত্রাটা বাড়তে থাকে। হেমোলাইটিক জন্ডিস হওয়ার মেইন কারণগুলো হয়েছে যে আমরা কিন্তু নর্মালি ছোট বাচ্চাদের কিন্তু হেমোলাইটিক জন্ডিসটা বেশি দেখি। দেখছেন জন্মের পরেই কিন্তু বাচ্চাদের শরীর হলুদ হয়ে যায়, দেখছেন ছোট বাচ্চাদের, এইটা বেসিক হেমোলাইটিক জন্ডিস। হেমোলাইটিক হওয়ার পেছনে মেন কারণ হলো কারণ বাচ্চা তার মায়ের কাছ থেকে এবং তার নিজের কাছ থেকে সে প্রচুর রক্ত নিয়ে বেরোয় আসে এবং এই রক্তগুলো যখন পরিবেশে আসার সাথে সাথে খুব দ্রুত ভাঙতে শুরু করে। এই ভাঙার কারণে তার ছোট বডি এবং ছোট একটা লিভার এত বড় এতগুলো আরবিসির ধাক্কা সামাল দিতে পারে না, তখন কি হয় তার বডির মধ্যে ইওলো মাত্রা বেড়ে যায় এবং তার বডিতে জন্ডিসের একটা লক্ষণ দেখা দেয়। এছাড়া যদি দেখেন আপনি কখনো সাপে কামড় দেওয়া মানুষ দেখছেন, বিষাক্ত সাপ যেমন রেটেল স্নেক, রাসেল ভাইপার, এগুলো বাংলায় কোবরা দেখছেন, কোবরা সাপে কামড় দেওয়া মানুষ কেউ দেখছেন এখানে? আচ্ছা, এইসব সাপের বিষের মধ্যে এক ধরনের হেমোলাইটিক টক্সিন থাকে, হেমোলাইসিন টক্সিন। হেমোলাইসিন টক্সিনের মেন কাজ হচ্ছে আমাদের রক্তের আরবিসি কে সে ভেঙে দেয়, অনিয়ন্ত্রিত ভাবে আরবিসি ভাঙা শুরু হয় এবং আরবিসি যখন ভাঙতে থাকে তখন কি হয় প্রচুর পরিমাণে, যে জায়গায় আরবিসি প্রতি মিনিটে ভাঙার কথা ছিল 2 লাখ সেই জায়গায় প্রতি মিনিটে সে ভাঙে 2 কোটির মতো। তখন কি হয় লিভার এটাকে সামাল দিতে পারে না, তখন বডিটা আস্তে আস্তে হলুদ হয়ে যায়। তো সাপে কামড় দেওয়ার একটা রেজাল্ট কিন্তু হেমোলাইটিক জন্ডিস। হ্যাঁ, সাপে কামড় দেওয়ার পরে যে জন্ডিসটা দেখা দিবে সেটা হচ্ছে হেমোলাইটিক জন্ডিস। এছাড়া দেখা গেছে যে হঠাৎ করে আপনি কারো বডিতে রক্ত ট্রান্সফার করতেছেন বা ট্রান্সফিউশন করতেছেন, তখন দেখলেন যে রক্তের সাথে তার রক্তের ভুল ম্যাচিং হয়েছিল, রক্ত ছিল ও পজিটিভ, আপনি দিয়ে দিয়েছেন এবি পজিটিভ। তখন কি হয় রক্তের যে অ্যান্টিজেন অ্যান্টিবডি ধাক্কা লেগে রক্ত ভাঙা শুরু হয়ে যায়, তখন কি হয় বডির মধ্যে হঠাৎ করে জন্ডিস দেখা দিতে পারে। ঠিক আছে, 2টা কজ আমি বললাম। এছাড়া আসলে অনেক কজ আছে, যদি কেউ টক্সিন খায়, কেউ বিভিন্ন রকম বিষ খায়,
বিষ হারপিক খেতে পারে, হারপিকের মতো কপার বডি বেশি থাকে। এইসব জিনিসগুলো কেউ যদি বেশি খায়, বিষ খায় সুইসাইড করতে যায়, দেখবেন যে লক্ষণ হিসেবে জন্ডিস দেখা দিবে। এছাড়া হ্যাপাটোসেলুলার জন্ডিস, আসলে একটু আগে আমি বললাম যে হেমোলাইটিক জন্ডিসের কথা, যে যে জায়গায় 2 লাখ ছিল 20 লাখ হয়ে গেলে কি অবস্থা হবে, লিভার এটাকে সামাল দিতে পারবে না। এখন আপনার একটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি মনে করেন মেশিনটাই নষ্ট, কিন্তু প্রতিদিন 1 টন করে কাঁচামাল আসার কথা, 1 টন করে আসতেছে। তো যদি ফ্যাক্টরি নষ্ট থাকে, আপনি ডেলিভারি দিতে পারবেন, কাঁচামালগুলো পারবেন না। তখন কি হবে, ওই কাঁচামালগুলো জমতে থাকবে, জমতে জমতে প্রতিদিন যেহেতু 1 টন করে আসতেছে, 10 দিন পর সেটা 10 টন হয়ে যাবে। সেম লিভারের কাজ হয়েছে, যে পরিমাণ বাইল আসতেছে, সরি বিলিরুবিন আসতেছে, সেই বিলিরুবিনকে সে বাইলে রূপান্তর করবে। কিন্তু লিভার নিজস্ব সমস্যা হওয়ার কারণে যে পরিমাণ বাইল আছে, সে ওই পরিমাণ বাইলকে সে ওই পরিমাণ বিলিরুবিনকে সে বাইলে রূপান্তর করতে পারে না। ফলে কি হয়, অপর দিক থেকে বিলিরুবিনের মাত্রাটা বাড়তে থাকে। কেন লিভার এই কাজটা করতে পারে না? লিভারের নিজস্ব প্রবলেমের জন্য। যেমন লিভারের ভিতর যদি কোনো রকমের প্রদাহ তৈরি হয়, ইনফ্লামেশন, যেমন হতে পারে হ্যাপাটাইটিস এ বি সি ডি ই, এইসব ভাইরাসের কারণে কিন্তু লিভারের নিজস্ব কর্মক্ষমতা নষ্ট হয়। এছাড়া লিভারে যদি কখনো কোনো রকম ক্যান্সার ধরা পড়ে, এছাড়া যদি লিভারের মধ্যে যদি আপনার সেরোসিস হয়, তখন কি হবে, হ্যাপাটোসেলুলার জন্ডিস দেখা দেবে। কারণ আরবিসি ভাঙার পরিমাণ ঠিক আছে, কিন্তু লিভার সেটাকে নরমালি চেঞ্জ করতে পারতেছে না, বিলিরুবিন থেকে সে বাইলে রূপান্তর করতে পারতেছে না। ফলে বিলিরুবিনের মাত্রাটা বাড়তে থাকবে। এখন অবস্ট্রাকটিভ জন্ডিসের বৈশিষ্ট্যটা এরকম, যেমন আপনার কাঁচামালের পরিমাণ 1 টন ঠিকই আছে, লিভারও 1 টন সাপ্লাই করতে পারতেছে, কিন্তু আপনার রাস্তায় অবরোধ চলতেছে, হরতাল চলতেছে। তখন কি হবে, কাঁচামালটাকে ঠিক মতো, আপনার উৎপাদিত প্রোডাক্টটাকে ঠিক মতো বের করতে পারেন না। ফলে কি হবে, ওই প্রোডাক্টটা জমা শুরু করবে, জমতে জমতে একটা সময় পরিমাণে বাড়তে থাকবে এবং সেটা আপনার প্রবলেম তৈরি করবে। ওইটাই হচ্ছে অবস্ট্রাকটিভ, মানে অবস্ট্রাকশন হওয়া। যেভাবে পিত্ত রসটা বেরোয় আসার কথা ছিল, সেম ওইভাবে বেরোয় আসতে পারে না। ফলে আমাদের পথে বাধা তৈরি হয়, এর ফলে জন্ডিস ডেভেলপ করে। এটাকে বলে অবস্ট্রাকটিভ জন্ডিস। যেমন এটা হওয়ার পেছনে মেন কারণ হচ্ছে যদি পিত্তথলিতে কোনো রকম প্রদাহ, পিত্তথলিতে যদি কোনো রকম পাথর, পিত্তনালীতে পাথর, এইসব জিনিসগুলো যদি ডেভেলপ করে, তখনই আসলে আমরা তাকে অবস্ট্রাকটিভ জন্ডিস বলবো। কারো কোনো প্রশ্ন স্লাইডে? স্যার যদি পিত্তথলি না থাকে তখন কি হবে? না থাকলে তো তখন সরাসরি চলে আসতেছে চ্যানেল দিয়ে। একটা আমাদের কমন সিস্টিক ডাক্ট আছে না, কমন সিস্টিক ডাক্ট, কমন বায়াল ডাক্ট, এগুলো হয়ে সরাসরি চলে আসবে। তখন আর পিত্ত রসটা অত গাঢ় হবে না, পাতলা আকারে চলে আসবে। আচ্ছা, অবস্ট্রাকটিভ জন্ডিস হলে কি কি প্রবলেম হতে পারে, এটা আমাকে একটু বুঝাবেন? আমরা একটু সামনে যাই, তারপরে দেখি বোঝানো যায় কিনা ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ইভলিউশন অফ দ্য জন্ডিস পেশেন্ট। হ্যাঁ, জন্ডিস পেশেন্টের আসলে আমরা কিভাবে ইভ্যালুয়েট করব, কি কি সিমটম নিব, ফিজিক্যাল এক্সাম করব। হ্যাঁ, তো বেসিক্যালি আমরা জন্ডিস পেশেন্টের কয়েকটা জিনিস দেখবো, যে তার বিপি, হার্ট রেট, টেম্পারেচার কেমন আছে, তার মেন্টাল স্টেজটা কেমন আছে। সবার প্রথমে যেটা দেখার চেষ্টা করব যে কজেস অফ জন্ডিস, কি কারণে আসলে তার জন্ডিস হয়েছে, তার কি হ্যামোলাইটিক, অবস্ট্রাকটিভ অথবা হ্যাপাটোসেলুলার। হ্যাঁ, এগুলো জানার চেষ্টা করব, কারণ হ্যামোলাইটিক জন্ডিস হওয়ার মেন কারণগুলো আমরা খোঁজার চেষ্টা করবো, যে আসলে কি তাকে সাপে কামড় দিয়েছিল কিনা, বা সে কোন রকম টক্সিন খাইছিল কিনা, এই জিনিসগুলোকে আমরা খোঁজার চেষ্টা করব। তারপর আমরা আসলে মনিটরিং করব, হার্ট রেট, টেম্পারেচার, প্রেশার, তারপরে তার মানসিক অবস্থাটা দেখবো, সে কনফিউশন কিনা, এইসব জিনিসগুলো দেখার চেষ্টা করব। তারপরে অ্যাবডোমিনাল টেন্ডারনেস দেখবো, পেটের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, চাপ দিলে ব্যথা পায় কিনা। পেটে আসলে টেন্ডার কখন থাকবে, পেটে টেন্ডার থাকবে যদি পিত্তথলিতে পাথর থাকে রুগী, তখন পেটে চাপ দিলে সে পেইন ফিল করবে। যদি লিভার সিরোসিস থাকে, তখন ও পেইন ফিল করবে। এইসব জিনিসগুলো দেখবো। এছাড়া লিভারের সাইজ দেখবো আমরা, যে আসলে লিভারটা কি বড় হয়ে গেছে কিনা, কারণ হ্যাপাটোসেলুলার জন্ডিস যদি হয়, তখন কি হয়, লিভারটা বড় হয়ে যায়। লিভারের পাশাপাশি আমাদের স্প্লিনটাও বড় হয়ে যেতে পারে। এই জিনিসগুলো আমরা খেয়াল করবো। পেটে পানি চলে আসছে কিনা, পানি চলে আসার পেছনে মেন কারণ থাকবে লিভার সিরোসিস, লিভার ক্যান্সার, লিভার অ্যাবসেস। এগুলোর কারণে কি হয়, পেটের মধ্যে পানি চলে আসে, স্কুল অ্যাসাইটিস, শরীরে পানি চলে আসতে পারে। হ্যাঁ, এইডেমা বা স্পিন্ডার এনজিওমেটোমাই, এটা দেখা দিতে পারে। এছাড়া দেখা দিতে পারে হাইপার পিগমেন্টেশন। পিগমেন্টেশন হচ্ছে যে বিভিন্ন অংশগুলো প্রচুর পরিমাণে হলুদ হয়ে যাওয়া। যেমন আপনার যে পরিমাণ হলুদ থাকার কথা, অল্প অল্প যদি বিলিরুবিন হয়, অল্প হলুদ হবে। যখন বিলিরুবিনের মাত্রা বেশি থাকবে, তখন কি হবে, হলুদের মাত্রাটা ডে বাই ডে বাড়তে থাকবে। ঠিক আছে। এছাড়া গাইনোকোম্যাসিয়া দেখা দিতে পারে, যে আসলে ছেলে যারা আছে তাদের কি হবে, ব্রেস্ট ডেভেলপ করবে, ব্রেস্টটা বড় হয়ে যাবে।
ঠিক আছে। এছাড়া আমাদের ঘাড়ের যে ইগুলো থাকে, লিম গ্ল্যান্ড গুলো থাকে, সেই লিম গ্ল্যান্ড গুলো বড় হয়ে যাবে, স্কল সুপ্রাক্লাভিকুলার লিম্ফোঅ্যাডিনোপ্যাথি। ঠিক আছে। এছাড়া অ্যাবডোমিনাল আশেপাশে লিম গ্ল্যান্ড গুলো বড় হয়ে যাবে। আচ্ছা, আহ, একটু আগে কেউ মনে হয় আমাকে প্রশ্ন করলেন যে আসলে অবস্ট্রাকটিভ জন্ডিস হলে কিভাবে বুঝবো, তাই না? জি। আচ্ছা, অবস্ট্রাকটিভ জন্ডিস হওয়ার পেছনে মেইন কারণই হচ্ছে পিত্তথলিতে পাথর এবং পিত্তনালীতে পাথর। তো পিত্তথলিতে যদি পাথর হয়, তার মেইন যে সিমটমটা সেটা হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াকে ব্যথা হবে এবং তার মধ্যে মার্ফি সাইন পজিটিভ থাকবে। ঠিক আছে। মার্ফি সাইন হচ্ছে যে আমাদের যে টিপ অফ 9 কোস্টাল কার্টিলেজ, আমাদের যে 9 নাম্বার যে কার্টিলেজটা আছে বা 9 নাম্বার যে রিবস আছে আমাদের ডান সাইডে, সে ডান সাইডে 9 নাম্বার রিবসের যে টিপ, মানে একদম মাথার মধ্যে যদি প্রেস করা হয় তখন প্রচুর পরিমাণে ব্যথা হবে পেটের মধ্যে, এবং সেই ব্যথাটা আসলে বেসিক্যালি আমাদের ইনফিরিয়র সারফেস অফ স্কেপুলার দিকে চলে যাবে। যে আমরা সরি কোন প্রশ্ন করলেন কেউ? না না, আমি কোনো প্রশ্ন করিনি। আচ্ছা, তো ব্যথাটা আমাদের আসলে ডান শোল্ডারের ঠিক নিচে যে হাড়টা থাকে সেটাকে বলা হয় স্কেপুলা। স্কেপুলার যে 3টা অ্যাঙ্গেল থাকে, লেটারাল অ্যাঙ্গেল, মিডিয়াল অ্যাঙ্গেল এন্ড ইনফিরিয়র অ্যাঙ্গেল, সেই ইনফিরিয়র অ্যাঙ্গেলের দিকে ব্যথাটা চলে যাবে, রেডিয়েটিং করবে। ঠিক আছে। এই কয়েকটা লক্ষণ মেইন ইম্পর্টেন্ট। এবং স্টুলের কালারটা কালচে হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, এটাকে আমরা বলি ক্লে কালার অফ স্টুল, কাদা মাটির মতো স্টুল হবে। এই কয়েকটা লক্ষণ দেখলে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিসকে মোটামুটি আইডেন্টিফাই করতে পারি। এছাড়া আলট্রাসোনোগ্রাফি করে আপনি বাকিটা কনফার্ম হতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, আজকে এই পর্যন্ত। পরের ক্লাসে আমরা আসলে প্রতিটা কজ পড়বো, যেহেতু জন্ডিসের কোনো ট্রিটমেন্ট নাই, কারণ জন্ডিসের অনেকগুলা, সে নিজে একটা লক্ষণ। পরবর্তীতে আমরা প্রতিটা ডিজিজ পড়বো, যেমন নেক্সট ইয়ার আমরা হয়তোবা লিভার সেরোসিস পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, সেরোসিস অফ লিভার, তখন আসলে লিভার সেরোসিস নিয়ে আলোচনা করবো এবং ওটার কিছু ট্রেডিশনাল ট্রিটমেন্ট প্লাস হোমিওপ্যাথিক ম্যানেজমেন্টও কিছু চেষ্টা করবো রাখা। স্টেজে, অর্থাৎ গল ব্লাডার স্টোনে কোন স্টেজে আমরা পেশেন্টকে হোমিওতে রাখবো আর কোন স্টেজে সার্জারিতে রেফার করব। আমি একদম ভেরি রিসেন্ট একটা কেস বলি, সেটা হচ্ছে যে ইয়ে থেকে, মানে হসপিটাল থেকে বলে দিছে অবশ্যই উইদিন এ উইক আপনাকে ইয়া করতে হবে, সার্জারি করতে হবে, এবং সাইজ প্রায় 15 mm এর কাছাকাছি বা 15 mm। তো ওই ভদ্রলোক মানে অপারেশন করাবেন না, মানে ভয় পাচ্ছেন। শেষ পর্যন্ত উনি হোমিও ডাক্তারের কাছে গেলেন। ওই ডাক্তার সাহেব সমস্ত রিপোর্ট দেখে বলে যে না, এটা এই কেস দিব না, এই কেস অবশ্যই অপারেশন করতে হবে, আপনি অপারেশন করতে ডাক্তার যেভাবে বলছে অপারেশন করে ফেলার জন্য করে ফেলেন, সার্জারি করে ফেলেন। ভদ্রলোক মনে হলো যে স্যাটিসফাই হলো না, উনি করলেন কি, হ্যাঁ, ওনার ওই ডাক্তারের কাছ থেকে আরেকজন ডাক্তারের কাছে চলে গেলেন একটু দূরেই। ওই ভদ্রলোক এটা কেসটা নিয়ে নিলেন, নিয়ে ওষুধ শুরু করলেন। তা এখন আমাদের তো ওষুধীয় বৃদ্ধি বলে একটা কথা আছে, একটু একটা অ্যাগ্রাভেশন হয়, ইয়া হয়। আমি বুঝতে চাইতেছি যে সাহসটা কোথায় দেখাইলেন এবং ওষুধ দেওয়া শুরু করলেন, এবং গত 3 মাস উনি ওষুধের মধ্যে রাখছেন ওনাকে, এই মহিলা পেশেন্ট, এবং তার প্রায় নাই, এবং স্টোনের সাইজ কমতে কমতে একদম গত 3 মাসও একদম ছোট হয়ে গেছে লেটেস্ট আপনার আলট্রাসোনোগ্রাফি করার। তাহলে এই যে সাহসটা দেখাইলে, এটা কি জেনে করলেন না জেনে করলেন, বা আমরা কোন স্টেজে এই ধরনের কেসগুলো নিব? কারণ রোগী তো মারাও যেতে পারতো। কারণ এই হচ্ছে বিষয়, আমি টোটাল বিষয়টা তুলে ধরতে পারছি কিনা আপনি একটু যদি বলেন। আচ্ছা, আপনার প্রশ্ন হচ্ছে যে আসলে কোন স্টেজ আমরা নিব। এটা ডিপেন্ড করবে টোটালি আপনি কতটুকু পর্যন্ত আপনার মেডিকেল নলেজ আর আপনার ম্যাথমেটিক্যাল নলেজ আছে। হ্যাঁ, আমাদের ম্যাথমেটিক আসলে অসম্ভব অনেক কিছু করতে পারে। এটা আসলে আমরা অনেক কেসই দেখছি যে ম্যাথমেটিক্যাল যে অ্যাক্টিভিটি গুলো আপনি হয়তো বা দেখবেন, প্রতিটা মেডিসিনে খুব স্ট্রং অ্যাক্টিভিটি আছে। আমার যদি ম্যাথমেটিক্যাল নলেজ ভালো থাকে, অবশ্যই আমি যত চ্যালেঞ্জিং কেসেস আমি নেওয়ার চেষ্টা করব। আর যদি ম্যাথমেটিক এবং অ্যালার্ট সায়েন্সের নলেজ আমার যদি কম থাকে, সেক্ষেত্রে আমি ওটা নিব না। এখন কথা হচ্ছে, যদি ভুল হতো, যদি সে ট্রিটমেন্টটা ভালো মতো করতে না পারতো, তাহলে তার পিত্তথলিটা পারফোরেটেড হয়ে যেত,
অথবা এখানে আপনার ইনফ্লাম থেকে একটা সময় আলসার থেকে একটা সময় ক্যান্সার ডেভেলপ করতে পারতো, অনেক কিছুই হতে পারতো। হয়তোবা সে ভালো ম্যাথমেটিকা জানে বা সে ওয়েল নোন পারসন যে এই সেক্টরের জন্য, সে হয়তো এভাবে রিস্কটা নিচ্ছে। এখন আপনি যদি না পারেন সেক্ষেত্রে 1 মিলিমিটারও পারবেন না, পারলে দেখা গেছে যে ওনার মতো 50 মিলিমিটারও পারতে পারেন হয়তো। তবে আমার মনে হয় না 50 মিলিমিটার আসলে রিস্কটা নেওয়া নর্মালি। এটা আসলে 10 মিলিমিটার পর্যন্ত আমি সরি মানে 10 সিএম স্কোয়ার 100 মিলিমিটার পর্যন্ত আসলে রিকভার করা পেশেন্টের রেজাল্টও আছে। এখন আসলে বাকিটা হচ্ছে নিজেদের উপরে, আমরা কতটা ডিপেন্ড করতে পারবো। এটাই জানতে চাচ্ছিলাম, কারণ ওই পেশেন্টের বড় ভাই এসে আমার সাথে এই জিনিসটা আলাপ করতেছে যে দেখ একজন নিলেন না আরেকজন নিলেন, তাহলে তোরা হোমিও ডাক্তাররা মানে এই ডিফারেন্সিয়েটটা কিভাবে করতেছিস বা কিভাবে হয়? তা আমি আসলে না, ডিফারেন্সিয়েট হচ্ছে নিজের উপরে, যে আমি পারি না, ভয় ছেড়ে দিচ্ছি আর কি। আসসালামু আলাইকুম।